অথবা দেখেন যে বর্তমান যে দেশের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট চিন্তা করলে আমাদের যে প্রথম যে উদ্দেশ্য বা প্রথম যে চিন্তা ভাবনা সেটা কিন্তু দেশকেন্দ্রিক না। প্রথমে চলে আসে কি আমাদের বাইরে চলে যেতে হবে বা বিদেশে গিয়ে কিছু একটা করতে হবে, সেটা আপনি পড়ালেখা করার জন্য যান বা কাজের জন্যই যান। অর্থাৎ আপনার দেশের থাকার মতো প্রেক্ষাপট নাই আপাতত। তো আমাদের এই যে যে প্রোগ্রামটা আছে, যে প্রকল্পটা আছে, এই প্রকল্পের মাধ্যমে যে এই প্রকল্প এবং এই প্রকল্পের যে 4 মাসের টোটাল যে কোর্স, এই কোর্সের মাধ্যমে আপনারা সম্পূর্ণই যে বিষয়গুলো জানতে পারবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমাদের যে প্রকল্প, এই প্রকল্পটা আপনারা দেখছেন বিভিন্ন পোস্টার বা আপনারা ফেসবুক থেকে আসছেন বা বিভিন্ন জায়গা থেকে আসছেন, কারোর থেকে শুনে শুনে আসছেন। এখন আমাদের এই প্রকল্পর নামটা আপনারা দেখবেন যে শিক্ষা প্লাস, শিক্ষা প্লাস দেওয়া দেখছেন। এটা লক্ষ্য করছেন কিনা আমি জানি না। শিক্ষা প্লাস কেন? শিক্ষা প্লাস আমাদের যে উদ্দেশ্য এই প্রকল্পের শুধুমাত্র শিক্ষা নয়, বরং এই শিক্ষার পাশাপাশি আপনারা কারিগরিভাবে হাতে কলমে কিছু আপনাদের দিয়ে শেখানো যায় কিনা, দেশের যে বর্তমান প্রেক্ষাপট, বেকারত্বের যে যে প্রভাবটা পড়ছে দেশের ভিতরে, সেটা কাটিয়ে ওঠা যায় কিনা, বুঝতে পারছেন? তো দেখেন আমাদের এই শিক্ষা প্লাস কার্যক্রমের এটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আপনার 2024 সালের সেপ্টেম্বর মাসে কোরিয়ান ভাষা দিয়ে। এটা আপনারা এখানে হয়তো ওই যে আপনার 24-এর যারা আছে কয়েকজন আছেন হয়তো বা তারা বলতে পারবেন, বা যারা ওয়েবসাইট, বিশেষ করে আমাদের ওয়েবসাইটটা দেখছেন সেখানে হয়তো এই বিষয়টা আপনারা লেখা দেখছেন যে মাত্র 815 টাকা দিয়ে, 15 টাকা ফি দিয়ে এই কোরিয়ান ভাষা তারা শেখার যে কোর্সটা ছিল সেখানে তারা ভর্তি হয়। এটা ছিল আমাদের প্রথম প্রথম যে প্রকল্পের যে প্রথম ব্যাচ, ওটা ছিল 815 টাকার। তো এই যে যে উদ্যোগ, এই উদ্যোগের পিছনে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে সকল যে তরুণ তরুণীরা দেখবেন বিদেশে যাওয়ার প্রবল ইচ্ছা আছে, বিদেশে যাওয়ার প্রবল ইচ্ছা, কিন্তু শুরুতেই বড় অঙ্কের যে অর্থ বিনিয়োগ করবে বা ভাষা শিখতে গেলেও আপনার বড় অর্থের একটা বিনিয়োগের প্রয়োজন পড়ে, অর্থ একটা প্রয়োজন পড়ে, এই তাদের জন্য একটি সহজ এবং সহনশীল পথ তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আচ্ছা, বর্তমানে দেখবেন যে আপনারা দেখবেন যে আমরা মানে আমাদের যে প্রধান উদ্দেশ্য এটা কিভাবে যে বর্তমান যে জাপানিজ এবং কোরিয়ান ভাষার যে কোর্সগুলো আছে দেখবেন, সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা যান, আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসেন, অফলাইনে করতে গেলে আপনার যে ফিটা বহন করতে হবে সেটা হলো N5 যারা করে তাদের 20,000 টাকা, এবং কোরিয়ান ভাষা যারা শিখে তাদের হচ্ছে 16,000 টাকা। এই হলো কোর্স ফি। কিন্তু আমাদের এই যে যে শিক্ষা প্রকল্প, এটা শুধুমাত্র এই প্রকল্পটার মাধ্যমে এটা হচ্ছে বছরে একবার করে, প্রত্যেক বছর একবার করে হচ্ছে আমরা একটা সার্কুলার দিই যেন অল্প খরচে বা অল্প টাকায় এই ভাষাটা সবাই শিখতে পারে। তো এখন এই যে যে আমাদের উদ্দেশ্য যে অর্থনৈতিকভাবে বা যাদের প্রবল ইচ্ছা আছে কিন্তু কোনোভাবে তারা পারতেছে না তাদেরকে শেখাবো, এটা বাছাই করে একটা জটিল প্রক্রিয়া, এটা বাছাই করে একটা জটিল প্রক্রিয়া, বুঝতে পারছেন? যে কারণে যে যার ফলে হচ্ছে কি যে প্রথম ব্যাচ এবং আপনাদের ব্যাচ, এই ব্যাচ পর্যন্ত এটা আসলে যাচাই বাছাই ওরকম হবে না। এইখানে হচ্ছে আমাদের যে একটা কোঠা ছিল, আমাদের যে একটা টার্গেট ছিল যে আমরা ন্যূনতম 200 জনকে এই সেবাটা দিব। আমরা 200 জনকে আমরা যে স্কিলটা চাই, কেউ যদি চায় কোরিয়ান ভাষা শিখবে, কেউ যদি চায় জাপানিজ শিখবে, তাদের এই ভাষাটাই দক্ষভাবে আমরা তৈরি করব। এবং জাপানিজ ভাষা যারা শিক্ষার্থী আছেন তারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন, সেটা হচ্ছে আপনাদের N5 পরীক্ষাটা এই যে যে সামনে ডিসেম্বর আসতেছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে। কেন তাদের কথা বলতেছি যে আপনাদের জাপানিজ যারা আছেন তাদের একটা নির্দিষ্ট টাইম আছে পরীক্ষা দেওয়ার, কোরিয়ান যারা তাদের কোনো সার্কুলার আপাতত নাই। এই বিষয়বস্তু নিয়ে আমরা পরবর্তীতে আরও ক্লাসে বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করব, ঠিক আছে? তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, সেটা হচ্ছে আমাদের সরাসরি জিজ্ঞাসা করতে পারবেন, আমরা সেই সুযোগটাও দিব। একদম শেষের দিকে গিয়ে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এমত অবস্থায় দেখেন আমাদের এই কোর্সে এই যে যে জাপানিজ এবং কোরিয়ান দুইটা কোর্স, এই কোর্সে আপনারা কি মানে কোর্সটা শেষ করব কিভাবে সেটা সম্পর্কে একটু বলি আপনাদের। সেটা হচ্ছে জাপানিজ এবং কোরিয়ান দুটা কোর্সের জন্যই 4 মাস নির্ধারিত, তবে জাপান ফিক্সড 4 মাস। কোরিয়ানদের ক্ষেত্রে যদি আরও 1 মাস যুক্ত করতে হয় বা আরও 2 মাস যুক্ত করতে হয়, তাদের পরীক্ষার শিডিউল অনুযায়ী তাদের এই ক্লাসটা মেনটেন করা হবে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে আপনারা এই কোর্সটি করবেন একদম শেষ পর্যন্ত, আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব।
আমাদের 24 সালের ব্যাচ যারা আপনারা অনেকে জানেন যে কোরিয়ান এখন পর্যন্ত পরীক্ষায় হয় নাই, তারা আমাদের এই কোর্সে প্রায় 8 থেকে 9 মাস হয়ে যাচ্ছে। এর মধ্যে একবার বইও পরিবর্তন হয়ে গেছে। আমরা পুরাতন বই দুইটা বইয়ের মধ্যে থেকে একটা শেষ করছিলাম, হ্যাঁ। এরপরে হয় কি নতুন বই আসে কোরিয়ান যারা শিখতে যাচ্ছেন তাদের হয়তো এই ধারণাটা কম বেশি থাকতে পারে। এই টেক্সট বুকটা হলো পরিবর্তন করে দেয় এসআরডি কোরিয়া। তারপর হচ্ছে প্রায় 8 থেকে 9 মাস যাবত আমরা এটা কন্টিনিউ করতেছি। সুতরাং শেষ পর্যন্ত আমরা থাকার চেষ্টা করব। আপনারা সেইভাবে মেন্টালিটি নিয়ে এই কোর্সটা করার জন্য মানে চিন্তা ভাবনা করবেন। বিশেষ করে জাপানিজ যারা 4 মাসের সময়, সবাই একটু মনোযোগী হবেন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবেন এবং নিয়মিত করার চেষ্টা করবেন। ভাই মেধা টেধায় আমি বিশ্বাস করি না, বা আমার পুরাতন যারা আছে তারা সবাই জানে মেধায় বিশ্বাসী না। আমি হচ্ছে চেষ্টায় বিশ্বাসী। আপনি চেষ্টা করেন, আপনার যে মেধা নাই এটা যে বলে সে হচ্ছে সর্বোচ্চ বোকামি, মানে বোকার মতো কথা এটা। চেষ্টার ফলে হচ্ছে মেধা জাগ্রত হয়। চেষ্টা করতে হবে প্রত্যেক দিন আপনার নিয়ম মাফিক একটা সময় দিয়ে স্টাডি করেন, পড়েন, আশা করি আপনি সফল হতে পারবেন। আর আমাদের যে আরেকটা মূল লক্ষ্য, সেটা আমি মানে ভুল হয়ে গেছে, যেটা আমি মানে ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে আমাদের লাভ কোনটা হবে জানেন? আপনারা যে এই কোর্সটি করবেন, কোর্সটি করার পরে যদি আপনারা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে আমাদের ফোন দিয়ে বলেন যে স্যার আলহামদুলিল্লাহ 180-র মধ্যে 170 পাইছি, বা 180-র মধ্যে কত পাইছেন, 150 পাইছেন, এইগুলো হচ্ছে আমাদের সফলতা। কারণ আপনারা যত বেশি এরকম আপনারা করতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন, আমাদের প্রকল্প থেকে আমরা বেশি ভালো রেজাল্ট করাতে সক্ষম হব, তত বেশি আমরা এই প্রকল্পটিকে আরও বেশি মানে করতে পারবো, আরও বড় সড়ো প্রকল্প হিসেবে আমরা এটাকে দাঁড় করাইতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রধান থিম। আর আরেকটা কথা এর মধ্যেই বলে রাখি, ও আচ্ছা, আমরা বলতেছিলাম কোর্স সম্পর্কে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরের আলোচনাগুলো করব। এই কোর্সের যে মেয়াদ কাল সেটা হচ্ছে 4 মাস। আর ক্লাসের যে রুটিন, এই রুটিনটা হচ্ছে আপনার সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে। সপ্তাহে 5 দিন, শুক্র এবং শনিবার এই 2টা দিন বাদ ছুটি আপনাদের, শুক্র শনিবার। তো এই 5 দিন আপনারা ক্লাস নিয়মিত করবেন। এই সংক্রান্ত আরও যে আপনার আলাপ আলোচনা, যেমন গ্রুপে আমি দেখেছি সেটা হচ্ছে যে সময় নিয়ে অনেকেই ডিসকাস করতেছে, যে কেউ বলতেছে 8:30টায় দিলে ভালো হয়, কেউ বলতেছে 9:30টায়, কেউ বলতেছে 9:30টায় দিলে আমরা বাড়ির কাজগুলো কিভাবে করব, এরকম অনেক ইয়েগুলো দেখলাম। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি না, কেন জানেন? এখন এটা হচ্ছে আপনাদের শুভেচ্ছা ক্লাস, এবং আপনাদের যারা বিশেষ করে মেসেঞ্জার বা মানে আমার সাথে কথা বলে আসছেন এই পর্যন্ত, তাদেরকে আমি বিভিন্নভাবে বলছি যে আপনারা 2-3টা ক্লাস করতে পারবেন, করার পরে ভর্তির সিদ্ধান্ত নেবেন। আর এই যে ব্যাচের যে সময়, এটা হলো ভর্তি যখন হবেন আপনি, সেই ভর্তি হওয়ার সময় হচ্ছে এই ব্যাচ আপনি কোন টাইমে পড়তে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি লিখে দিতে হবে, সেটা আপনি ওখানে উল্লেখ করবেন। আপনাদের কিন্তু কারো কোনো তথ্য আমাদের কাছে আপাতত নাই, কারো কোনো তথ্য নেওয়া হয় নাই। সুতরাং এখন দেখেন, আমরা যদি আপনাদের ওই শিডিউল অনুযায়ী ব্যাচ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে অনেক মানে এটা প্রবলেম, এটা সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে শিডিউল, ব্যাচের যে শিডিউল, আপনারা কিভাবে এটা করতে পারবেন। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই কি স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে এটাই হচ্ছে আপনাদের ভর্তির লিঙ্ক। এই লিঙ্কটা আমরা শেয়ার করব যখন ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে। এখন আপাতত কোনো ভর্তি হওয়ার কোনো চাপ নাই। আপনারা ভর্তি ক্লাস করেন, 1-2টা করেন, আবার যদি কেউ চান না এখনই ভর্তি হবেন, সেটা আলাদা ব্যাপার। তো এই হচ্ছে ভর্তির লিঙ্ক। এইখানে আপনারা এই ভাষা সম্পর্কে বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। আমাদের এই কোর্স সম্পর্কে টুকটাক এখানে একটা ধারণা দেওয়া আছে, এবং এইখানে দেখেন সুন্দরভাবে উল্লেখ করা আছে। সুন্দরভাবে উল্লেখ করা আছে ব্যাচের যে সময়গুলো উল্লেখ করা আছে। এখানে সকাল 7টা, সকাল 9টা, সকাল 11টা, সন্ধ্যা 7টা এবং রাত 9টা। এখন এই যে শিডিউলটা এখানে দেওয়া আছে। হ্যালো স্যার। স্যার ভাই কথা বললে, হ্যাঁ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা একটু দয়া করে একটু মনে রাখেন। আপনাদের কাছে আমরা যাব, বুঝতে পারছেন? আপনাদের সাথে আমরা ফ্রেন্ডলি অনেকক্ষণ কথা বলার চেষ্টা করব। ওকে স্যার, ওকে। বুঝতে পারছেন? আপনি যে টাইমটা, আপনি যেহেতু সময়ের ভিতরে কথা বলছেন, আপনার সময় নিয়ে সংক্রান্ত হয়তো বা প্রবলেম বা কোনো একটা থাকতে পারে, অপিনিয়ন, সেটা আপনি একটু মনে রাখার চেষ্টা করেন। তো এই যে সময়, এই সময়টা আপডেট হওয়ার সম্ভাবনা আছে,
যে আপনাদের দিক থেকেও তো আমাদের বিবেচনা করতে হবে যে সবার কিভাবে ভালো হয়, সবার সুবিধাটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, যেন আপনারা করতে পারেন। কারণ অনেকে আছেন জব করেন, চাকরি বাকরি করেন, তাদের তো সুযোগটা দিতে হবে নাকি? কারণ তাদেরও তো ইচ্ছা জাগে যে না ভালো একটা কিছু করবেন। এই দেশে এই একটা চাকরি বাকরি 10-15 হাজার টাকা স্যালারি দিয়ে আপনার সংসার চলতেছে না। জাপান বা কোরিয়া যাইতে পারলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো একটা কিছু করতে পারবেন। তাদের কথা চিন্তা করে একটা রাতে একটা বা দুইটা ব্যাচ থাকবে, আপনারা সেই হিসেব করে ইয়ে করবেন। আর এই যে যে সময়গুলো দেখেন, এই সময়গুলো আপনারা কিভাবে উল্লেখ করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই ভর্তি ফর্মে যখন আসবেন, ভর্তি হবেন, এখানে আপনি ক্লিক করবেন যে ভর্তি ফর্ম। এখানে ক্লিক ক্লিক করার পরে দেখেন একদম ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে টুকিটাকি বিভিন্ন তথ্য উপরে থাকবে, আপনারা দেখে নেবেন। এবং এখানে দেখবেন আবেদনকারীর তথ্য, অর্থাৎ যে ভর্তি হতে চাচ্ছে, আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের তথ্যগুলো এখানে দিবেন। নাম, নাম দিবেন হচ্ছে সার্টিফিকেট বা আইডি অনুযায়ী, বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট অনুযায়ী। কারণ আপনাদের যে পরবর্তীতে সার্টিফিকেট ইস্যু হবে সেইটা হচ্ছে এই নাম অনুযায়ী, তবে ভুলভাল করবেন না, করলে ওটা আমাদেরকে নক করে জানাবেন। এরপরে ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা এগুলো দিবেন। এই যে এখানে আসেন যে ভাষা এবং ক্লাসের সময়, এইখানে আপনি যদি জাপানিজ ভাষা শিখতে চান তাহলে আপনি লিখবেন জাপান, ঠিক আছে? জাপান লিখে আপনি কোন টাইম, আপনি রাত 9টায় ক্লাস করতে চাচ্ছেন, তখন 9 PM দিয়ে দিলেন। এতেই কিন্তু আমাদের কাছে কিন্তু এই তথ্যটা চলে আসলো যে আপনি জাপানিজ ভাষা শিখতে চাচ্ছেন এবং আপনি থাকতে চাচ্ছেন কোন ব্যাচে, রাত 9টার ব্যাচে। এটাই, হ্যাঁ, এইভাবে পূরণ করবেন। পূরণ করার পরে আপনার ফোন নম্বর, আর এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর। হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই দিবেন, হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে। কারণ আপনাদের সময় ভিত্তিক যে ব্যাচগুলো আছে, সেই ব্যাচগুলো যে আমরা ভাগ করব, এই ভাগ করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের তথ্য দেখে দেখে আমরা হচ্ছে গ্রুপে যুক্ত করে দেব। এরপরে আপনারা ভর্তি নিশ্চিত করবেন। ভর্তি নিশ্চিত করার সময় দেখেন এইখানে একটা জিনিস আছে, আমি আবারও বলতেছি, এখনই আপনার ভর্তি হতে হবে এমন কোনো কথা নাই। আপনি আগামীকালকে ভর্তি হতে পারবেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আগামী বৃহস্পতিবার সম্ভবত 24 তারিখ পরে দেখেন, 24 তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে দিয়ে আমাদের ক্লাস চলতে থাকবে। আমরা জাপান এবং কোরিয়ান দুইটা ভাষার জন্য দুইটা টাইম আমরা এটা আপনাদের সাথে ডিসকাস করে আমরা দুইটা টাইম নির্ধারণ করব। আমরা দুইটা ক্লাস করার পরে আমরা হচ্ছে আগে আপনারা ভর্তি নিশ্চিত করবেন। ভর্তি নিশ্চিত করার পরে আপনাদের তথ্য যখন আমরা পেয়ে যাব, তখন হচ্ছে কে কোন ভাষা পড়তে চায়, কে কোন ব্যাচে পড়তে চায়, আমরা সেই হিসেব করে সামনের দিকে আগাবো। তো ভর্তি নিশ্চিত এভাবে করতে হবে। আর ভর্তি নিশ্চিত করার সময় অবশ্যই 500 টাকা ভর্তি নিশ্চিত ফি দিতে হবে। এই 500 টাকা আপনাদের যে টোটাল যে আপনার 3100 টাকা আছে, এইখান থেকে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বাকি থাকবে আপনার 2600 টাকা। ঠিক আছে? তো এই যে ডিউ 2600 টাকা, এটা নিয়ে আমাদের একটা নোটিশ থাকবে, আপনারা কিভাবে এটা পরিশোধ করতে পারবেন এটা নিয়ে আমরা একটা কথা বলবো, কিভাবে পরিশোধ করবেন। তবে ভর্তি নিশ্চিত যে হওয়ার জন্য আপনাদের এই 500 টাকা ফি পরিশোধ করতে হবে। এখন কারো মনে প্রশ্ন আসতে পারে যে ভর্তি হওয়ার সময় ফি কিসের, ফি দেবো কেন? ভাই, ভর্তি হওয়ার আমাদের প্রথম ব্যাচে প্রায় শতাধিক শিক্ষার্থী ওটা হচ্ছে আবেদন করে, তখন কোনো ফি ছিল না, ভর্তি ফি। এমনও হয়েছে যে আমাদের যে মডারেটর বা আমাদের যে যারা আছে যে এইগুলো ম্যানেজ করে, তারা হচ্ছে একাধিকবার ফোন দিচ্ছে, অনেককে ফোনে পাওয়া যায় না, ফোন বন্ধ করে রাখে। হ্যাঁ, কেউ কেউ বিরক্ত, এমনভাবে বিরক্ত যেন তার থেকে আমরা লোন চাচ্ছি, মানে টাকা ধার চাচ্ছি, এরকম ভাবে বিরক্ততা প্রকাশ করে। যে কারণে এবার হচ্ছে ভর্তি নিশ্চিত যারা করবেন, আমরা শুধুমাত্র তাকেই ফোন দেবো, অন্যথায় সবাই আবেদন করবেন, সবাইকে ফোন দিয়ে আমাদের সময় নষ্ট কেন করবেন ভাই? আমরা শুধুমাত্র তাদেরকেই আমরা যোগাযোগ করব যদি আমার প্রয়োজন পড়ে। তবে আপনাদের এখানে পরিপূর্ণ তথ্য দিয়ে দিলে আর মানে ব্যক্তিগতভাবে আর যোগাযোগ করার কোনো প্রয়োজন থাকবে না। তো এই ছিল আপনাদের যে ভর্তি সংক্রান্ত যে বিষয় সেটা। ঠিক আছে? আপনারা ভর্তি কিভাবে হবেন। তো ভর্তি হওয়ার চাপ, আবারও বলতেছি, ভর্তি হওয়ার চাপ এখনই আপনাদের আজকেই করতে হবে এমন না। যদি কেউ করতে চান সেক্ষেত্রে যে লিঙ্কটা আছে শিক্ষাপ্লাস.com, এটা আপনার এখানে গুগলে গিয়ে দেখেন, গুগলে গিয়ে যদি আপনারা লেখেন শিক্ষা-প্লাস এরপরে ডট এরপরে কম, এইটা, বা আমি এটা গ্রুপে দিয়ে দেবো, এটা হলো ভর্তি ফর্ম। ঠিক আছে? এটা আমাদের ভর্তি ফর্ম, এটাতে প্রেস করলে আমাদের এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এটাই হলো ভর্তি ফর্ম, এখানে আপনারা ভর্তি হতে পারবেন। তো আগামী 24 তারিখ পর্যন্ত আপনাদের এই সময়টা আছে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে? এখন আসেন, আপনাদের সাথে তো কিছু কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে আছেন। আসলে শুরু থেকেই বলছি যে এখন আসলে বিশ্রামের সময়, সবার বিশ্রাম করার কথা, তাই না? কিন্তু আপনারা
কোনো একটা কিছু শেখার উদ্দেশ্য নিয়ে, কিছু জানার উদ্দেশ্য নিয়ে এই ক্লাসে যুক্ত হয়েছেন। এটা আসলেও প্রশংসার যে আপনারা চাচ্ছেন কিছু একটা করার জন্য। এইবার আসেন একটা কমন একটা কথা নিয়ে কথা বলি, যে যেহেতু আপনাদের সাথে আমরা বিস্তারিত এখন আমরা আপনাদের মানে কথাগুলো শুনবো, আপনারা প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে জানা থাকলে করতে পারবেন। এইবার আসেন আমাদের আপনাদের সাথে দুই চারটা আমরা বেসিক কথা নিয়ে কথা বলি। বেসিক বিষয়টা কি, অনেকেই মেসেজ করেন, ফোন করেন বা এই ক্লাসেই যে স্যার বলবেন না ভাই বলবেন, এইটা নিয়ে একটু কনফিউশন থাকেন যে আসলে কি বলে সম্বোধন করা উচিত। এটা আসলে অনেকে একটু ইতস্তত, স্যার বলতে একটু ইতস্তত বোধ করেন, তাই না? আবার ভাই বলবেন না স্যার বলবেন, এরকমও মধ্য আছে। যাই হোক, এরকম বিষয়বস্তু যারা আছে তাদের ক্ষেত্রে বলি, দেখেন এই যে 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 কথাটা স্যার বা ভাই, কথাটা কিন্তু ছোট, একদম ছোট্ট একটা কথা, কিন্তু এই কথার যে বিষয়টি, এই যে বিষয়টি মানে স্যার এবং ভাই ছোট মনে হলো, বাস্তবে কিন্তু এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন গুরুত্বপূর্ণ? দেখেন, আপনারা যেহেতু জাপান বা কোরিয়ার মতো দেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন, মনে রাখতে হবে জাপান বা কোরিয়ার মতো দেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা, সেক্ষেত্রে আপনাকে এখন থেকে কিছু ট্র্যাডিশনাল আচরণ ও শিষ্টাচার অনুশীলন করতে হবে। ভাই মিউট করে রাখেন, আপনার কথা যদি বলার থাকে আপনার সাথে আমরা কথা বলবো, একটু দয়া করে মিউট করে রাখেন। নিচে দেখবেন একটা মাইক চিহ্ন আছে, ওটাই চাপ দিলে মিউট হয়ে যাবে। যাই হোক, জাপান এবং কোরিয়ার মতো দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যদি থাকেন, সেক্ষেত্রে আপনাকে যেটা বললাম যে কিছু ট্র্যাডিশনাল আচরণ ও শিষ্টাচার অনুশীলন করতে হবে। এই যে যে দুটা দেশের কথা বললাম, এই দুটা দেশের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় শ্রদ্ধা ও ভদ্রতা হচ্ছে অত্যন্ত মূল্যবান। যারা ইতিমধ্যে কোরিয়ান ভাষা বা জাপানিজ ভাষা পড়ছেন তারা জানেন যে তারা এই বিষয়গুলোকে কিভাবে দেখে। সেখানে শিক্ষক, ট্রেনার বা সিনিয়র যারা আছে তাদের প্রতি সম্মান দেখানো হচ্ছে খুব স্বাভাবিক এবং প্রত্যাশিত একটা বিষয়। এমনকি অনেক সময় আপনি কিভাবে কথা বলছেন তা দেখে চাকরিদাতার মনোভাব পর্যন্ত বদলায় যাইতে পারে। আপনি কিভাবে কথা বলছেন ওইটাও নোটিস করবে, ওইটা নোটিস করার পরে তার চাকরি দেওয়ার যে মনোভাবটা আছে সেটা বদলাই দিতে পারে। আপনাদের তো ভাইবা দিতে হবে, আপনারা কোরিয়ান যারা আছেন স্কিল টেস্ট করবেন, জাপান যারা আছেন তারা হচ্ছে ভাইবা দিতে হবে। তো বিষয়গুলো মনে রাখতে হবে। তাই এখন থেকেই আপনাদের যে অভ্যাস, সেই অভ্যাসটা কি করবেন জানেন? শিক্ষককে স্যার বলার চেষ্টা করবেন। শিক্ষককে কি বলবেন? স্যার স্যার বলবেন। এটা হচ্ছে আপনাদের ভাষার একটা, যে আপনারা যে এই শিক্ষাটা নেবেন, এটা হলো প্রথম একটা স্টেপ। এখন আসেন, অনেকেই এই যে স্যার বলা এটাকে অভ্যস্ত না বা ইতস্তত বোধ করেন, কারণ এইখানে জানি যে বিভিন্ন বয়সে বা বিভিন্ন পেশার মানুষজন আছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা হচ্ছে জাপানিজ ভাষা শিখবেন, জাপানিজ ভাষা, তারা হচ্ছে দেখেন তো এটা কেউ পড়তে পারেন কিনা, কি লিখছে এটা আমরা? আচ্ছা, পারেন না, তাই না? এইটাকে একটু তর্জমা করি, তারপরে হচ্ছে জাপানিজ ভাষায় স্যারকে কিভাবে ডাকা যায়, স্যার না বলে কিভাবে ডাকা যায় সেটা আমরা একটু দেখি। আচ্ছা দেখেন, প্রথম যে বর্ণটি আমাদের, এইটা হচ্ছে দেখেন, এটা যদি আমরা আমাদের বাংলা ভাষার সাথে এটার এই বর্ণের সাথে বাংলায় করি, সেক্ষেত্রে এটার হবে সে, ছয়কার সে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি বাংলায় কনভার্ট করি তাহলে হবে সেন। এরপরে দেখেন এই বর্ণ আর এই বর্ণটা একই বর্ণ, এটা প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণটা হচ্ছে সেম বর্ণ। তো এইটা আবার লিখে দিই আমরা ছয়কার সে। এবং শেষে যে বর্ণটা দেখতে পাচ্ছেন, এটা আবার একটু সুন্দর করে এইভাবে বর্ণটা, হ্যাঁ। তো এইটা হচ্ছে, এই বর্ণটা বাংলায় করলে এটা হয় রস্যই। এখন সব মিলে দেখেন তো এটার উচ্চারণটা কি হয়েছে? ছয়কাশে নসেন, ছয়কাশে রস্যই, সেন্সেই। এই সেন্সেই অর্থ কি? সেন্সেই অর্থ শিক্ষক। দেখেন আজকে প্রথম ক্লাস, একটা ভোকাবুলারি আপনাদের মুখস্থ করে ফেলেন এখান থেকে। কি বলবেন? যারা স্যার বলতে না চান, জাপানিজ ভাষা শিখতে চান, তারা কি বলতে পারেন? সেন্সেই। নোট করতে পারেন অথবা মুখস্থ করে রাখতে পারেন, সেন্সেই। এবার কোরিয়ান যারা আছে দেখেন, কোরিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রে করণীয় কি? যে আপনি স্যার বলতে ইতস্তত বোধ করেন, সেক্ষেত্রে আপনি করবেন কি?
সেক্ষেত্রে আপনি দেখেন কোরিয়ান ভাষায় এটা লক্ষ্য করেন, যারা ভাষা জানেন তারা এটা জানেন। কেউ কি বলতে পারবেন এটা কি লিখছি আমি এখানে? সনসেংনিম। সন স্যাং নিম, সন স্যাং নিম। আচ্ছা এই যে যে লিখলাম আমরা জাপানিজ ভাষায় স্যারকে, আচ্ছা এটা লিখে দেই, এটা হচ্ছে সেন্সেই অর্থ হলো স্যার। এবার কোরিয়ান ভাষায় হলো সন স্যাং নিম। আচ্ছা এটা সন স্যাং নিম কিভাবে হলো এটা হচ্ছে আমরা ক্লাসে এক্সপ্লেন করব, বা এখানে একটু দেখি। আচ্ছা দেখি এই যে যে বর্ণটা আছে দেখেন, এই বর্ণটা হলো স। যেহেতু আমাদের প্রথম ক্লাস আপনারা শিখবেন, এই বর্ণগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা হবে, এইগুলো নিয়ে আমাদের মূলত এইগুলো শিখে আমরা ছোট 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 কথাগুলোকে একটা বাক্যতে রূপ দেব। তো আমরা দেখি এটা দুটো আমরা বাক্য আজকে প্রথম ক্লাসে আমরা মুখস্থ পাঠ করতে পারি কিনা বা শিখতে পারি কিনা। আচ্ছা প্রথমটা হচ্ছে স। এই স্বর পরে যে বর্ণটি আছে এইটা হচ্ছে স্বর অ। এখন স্বর অ বা অন্তস্থ অ যদি কোনো ব্যঞ্জন বর্ণর পরে যদি যুক্ত হয় সেটা ওটা কোনো সাউন্ড বেরো থাকে না, সই হয়। কর সাথে যদি দেখেন, কর পরে যদি আপনি স্বর অ দেন তাতে কি ক হবে না কই হবে? কয়, এটার কোনো উচ্চারণ হবে না, ক। তাহলে স। এই যে নিচে যে বর্ণটা আমরা লিখলাম এটা হচ্ছে ন। বাংলায় আমরা কিন্তু বাংলা এটাকে ইয়ে করছি, এগুলো নাম আলাদা কোরিয়ান ভাষায়, এটা আপনার নামগুলো বর্ণের নামগুলো আলাদা, সেগুলো আমরা ক্লাসে এগুলো দেখব। আচ্ছা তাহলে কি হলো সন। এইবার দেখেন এইটা আবার কি ওই স, এই যে আপনার যে প্রথম যে বর্ণটা আছে সেম দেখেন, এরপরে যে বর্ণটি আছে এটা হলো কি জানেন, এই যে এরকম একটা ইয়ে পড়ছে না জ ফালা, এইভাবে 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 এইভাবে, এটা গ না কিন্তু এটা জ ফালা, যেমন কর সাথে লাগলে কে এরকম অর্থ দেয় না, এটা হলো ইয়া জ ফালা। যা তাহলে স্বর সাথে দেন জ ফালা যুক্ত করে দেন। এবার নিচে চলে আসেন, নিচে নিচে যে যে বর্ণটি আছে এইটা হলো, এটা কোরিয়ান ভাষায় বলে ইয়ং, যাই হোক এটা হলো বাংলায় অনেশ্বর উচ্চারণ হয়, তাহলে কি হলো সন স্যাং। এরপর আসেন দেখেন এই বর্ণটা হলো ন। যাক হিজিবিজি হয়ে গেল, এগুলো আমরা ক্লাস আর ক্লিয়ার ভাবে করবো, এখানে জাস্ট আমরা এই জিনিসটাকে সহজভাবে সংক্ষিপ্তভাবে দেখতেছি। তাহলে ও আচ্ছা রস্যই আমরা আগে দিয়ে ফেলছি না, রস্যই হবে না, এই বর্ণটা হলো শুধুমাত্র ন। রস্যই দিব কেন, এই যে যে বর্ণটি দেখতে পাচ্ছেন একটা লাঠির মতো, এই যে এইটা হচ্ছে রস্যই। রস্যই আপনারা সবসময় জানেন রস্যিকার হিসেবেও ব্যবহৃত হয়, এখানে নয় রস্যিকার নেই, তাহলে সনস্যাং নি। এবং শেষে যে বর্ণটা আছে একদম দেখেন নিচে, এইটা হলো ম ম, তাহলে এইখানে লিখেছেন ম, তাহলে কি দাঁড়ালো সন স্যাং নিম। আচ্ছা এর অর্থ হচ্ছে স্যার। অনেক কথাই বললাম, কেন অনেক কথা এখানে বললাম, কারণ আপনাদের যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো শুরু হবে, আমরা ঠিক এইভাবেই এক্সপ্লেন করার চেষ্টা করব প্রত্যেকটা বিষয়বস্তু। আপনি কেন শিখতে পারবেন না? আপনার শিখতে হবে, শিখতে বাধ্য, শুধুমাত্র দয়া করে ক্লাসে উপস্থিত থাকবেন। অনেকে এমন হয়েছে না যে গান আপনি নিজে থেকে মুখস্থ করেন নাই, কিন্তু দেখেন আপনি এখন চোখ দুটা বুঝেন, আপনাকে বললে ঠিকই আপনি কয়েকটা গানের 2-4 লাইন বলে দিতে পারবেন। আপনি মুখস্থ করেন নাই কিন্তু বলে দিতে পারবেন, এখন কিভাবে এটাকে সম্ভব কিভাবে? কারণ হচ্ছে আপনি এটা শুনতে শুনতে আপনার মুখস্থ হয়ে গেছে, শুনতে শুনতে। এই কারণে হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আপনাদের ক্লাসে উপস্থিত থাকতে হবে। আপনি জব করেন, একটু সময় কম পাচ্ছেন, ঠিক আছে বেশ ভালো, আমি আপনাকে সমর্থন করি, এটা আমি আপনাকে ধন্যবাদ জানাই যে না আপনি একটা কর্মের পাশাপাশি একটা চেষ্টা করতেছেন। কিন্তু প্রত্যেকটা ক্লাসে আসেন, ক্লাস এসে ক্লাস করেন, ক্লাস শুনেন, শুনতে শুনতে আপনি অনেক ডেভেলপ হয়ে যাবে আপনার। আর বাড়িতে তো আপনার যে হোমওয়ার্ক থাকবে বা বাড়িতে পড়ার বিষয়গুলো সেগুলো তো থাকবেই, সেগুলো তো করতেই হবে। আচ্ছা তো এই বিষয় নিয়ে অনেক কথাই বললাম। এখন জাপানিজ যারা আছেন, জাপানিজ ভাষা শিখতে আগ্রহী, তারা বলেন তো শিক্ষককে কিভাবে কি বলা যায়, বলতে পারবেন কেউ? সানসেই। সেনসেই। সেন্সেই সেনসেই, হ্যাঁ এটা হচ্ছে জাপানিজ সেন্সেই সেন্সেই সেনসেই জাপানিজ ভাষায়। আর কোরিয়ান যারা আছেন এখানে, কোরিয়ান ভাষায় শিক্ষককে কি বলা যায়? সন স্যাং নিম। সন স্যাং নিম, ধন্যবাদ এমডি রিশাদ। যাই হোক এই বিষয় নিয়ে আমরা বারবার এটাকে ইয়ে করলাম কেন, আমরা হচ্ছে ওই একজন আরেকজনকে যে স্যার বলবেন এটা হচ্ছে অনেক সময় ইতস্তত, আমি নিজে ইতস্তত বোধ করি অনেক সময়, কাকে কি বলবো, কখন কিভাবে বলা উচিত। তো যদি ঠিক আছে আমি স্যার আমি চেষ্টা করি এখন
যে বাজারে গেছি, বাজারে যে একটা সিটিজেন, সিনিয়র সিটিজেন একটা কোনো কিছু ধরেন বিক্রি করে, তাকেও স্যার বলে সম্বোধন। এরকম কিছু কালচার দেখবেন ভালো ভালো কান্ট্রিতে, এই কালচারগুলো দেখা যায় সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে। যাই হোক, এই ছিল বিষয়। আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবে বলতে পারেন। আচ্ছা, এইবার হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে শিক্ষা প্লাস যে প্রকল্প, এইটা হচ্ছে আমরা শুধু আপনাদের ভাষা শিখাবো না, শুধুমাত্র যে ভাষা এটা না, এইটা হচ্ছে এই আরো কি দেখেন, স্বপ্ন পূরণ। আপনি যে স্বপ্ন পূরণ পূরণ করবেন, যেন এই স্বপ্ন পূরণের সহযোগী হইতে পারি আমরা, শেষ পর্যন্ত সাপোর্ট করে, সহযোগিতা করে, যেন আমাদের এই প্রকল্পটা আরো দিন দিন আরো আপনাদের, আজকে ধরেন 100 জন আপনারা ক্লাস করবেন, পরবর্তী যেন 1000 জনের এই সুযোগ সুবিধা গেল আপনারা গ্রহণ করতে পারে, যারা অর্থ পাবে বিভিন্ন সময় বা বিভিন্ন কারণে করতে পারছে না। এলো বিষয়টা। আর ভর্তির যে প্রক্রিয়া, সেই বিষয় নিয়ে আমরা ছোটখাটো একটা আলোচনা করছি। ঠিক আছে। আর হচ্ছে, যেহেতু এটা আমাদের শুভেচ্ছা মূলক একটা ক্লাস, এই ক্লাসে আমরা কয়েকটা বর্ণমালা দেখি, জানো আমরা ওই বর্ণমালা থেকে আমরা যে কালকে থেকে যে ক্লাস শুরু হবে পূর্ণাঙ্গ ক্লাস, সেই ক্লাসগুলোতে আমরা ইয়েগুলো মানে রানিং করতে পারি, শুরু করতে পারি। আর যদি বলেন যে না অনেক সময় হয়ে যাচ্ছে, আপনার করেন, আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। বুঝতে পারছেন? আপনাদের যদি গুরুত্বপূর্ণ, আমি জানি সবারই গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সবাই আলোচনা করতে যাচ্ছেন, বুঝতে পারছেন? আলোচনায় যেমন রিসাত হ্যান্ড রাইজ করছেন। হ্যাঁ রিসাত, আপনি বলেন তো কি বলতে চাচ্ছেন, আপনার প্রশ্নটা একটু শোনা যাক। আপনারা সবাই আপনাদের যে লুকায়িত যে কথাগুলো, যে এই কোর্সে কি হবে, এই কোর্সে কিভাবে করবেন, এই প্রশ্নগুলো করেন, জানার যদি থাকে। স্যার 10 তারিখ পর্যন্ত যে ডেটটা দিছেন, হ্যাঁ, এই ডেটের আগ পর্যন্ত কি আমরা উপহার যে ক্লাসটা পাবো, এই ক্লাসটা কি আমরা নিয়মিত করতে পারবো? আপনার 10 তারিখ পর্যন্ত না, এটা হচ্ছে 24 তারিখ পর্যন্ত। 24 তারিখ, হ্যাঁ, সরি 24 আগামী তারিখ বৃহস্পতিবার আমরা চাচ্ছি, দেখেন আমাদের যে উদ্দেশ্য সেটা চাচ্ছি, আমরা যেন আগামী রবিবার থেকে সময় ভিত্তিক আমরা ব্যাচগুলো ভাগ করে যেন আমরা ক্লাসগুলো নিতে পারি। কারণ এখানে দেখেন অনেকে রাতে জব করে, রাতের বেলা তার ডিউটি থাকে, সে এই ক্লাসটা কিভাবে করবে? তার পছন্দ হচ্ছে সকাল 7টায় ক্লাস করা, তা নাহলে সে করতে পারবে না। তো এটা হলো যত দ্রুত সম্ভব এটা আমাদের বাস্তবায়ন করতে হবে, যেন আমরা আগামী রবিবার থেকে, আমার তো ইচ্ছা ছিল যে এটা আমরা 2-3 দিনের পর থেকে যেন এটা করতে পারি, কারণ অনেক একটা প্রবলেম হয়, অনেক একটা সব সমস্যা হয়, সবাই সময় অ্যাডজাস্ট করতে পারে না, এই টাইমে অনেক ব্যস্ত থাকে। তো এইটা যদি করতে চায়, বাস্তবায়ন করতে হলে আপনাদের যে ভর্তির ব্যাপারটা আছে, যে আপনাদের যে তথ্যগুলো আছে, তথ্যগুলো আমাদের প্রেরণ করতে হবে দ্রুত। সেক্ষেত্রে আপনাদের যে পছন্দের যে সময়গুলো, সেই পছন্দের ব্যাচগুলোতে আপনাদের সেই গ্রুপ ভাগ করে সেই গ্রুপগুলোই ইনভলভ করে দেবো, যুক্ত করে দেবো। আচ্ছা রিশাদ, আশা করি বুঝতে পারছেন। জি। আচ্ছা, প্রায় 66 জন আছেন এই আপনাদের এই মানে স্যার এই আমার একটা কোশ্চেন শুভেচ্ছা ছিল ক্লাসে। স্যার। হ্যাঁ, যার কিছু, হ্যাঁ এমডি রিয়াজ বলেন। স্যার আমার কোশ্চেনটা হলো স্যার, যখন আমরা একটা প্রিপারেশন নিতেছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, হ্যাঁ, তো এই বেচে কি আমরা তো জানি যে বেচের মানে সময়কাল হলো 4 মাস। হ্যাঁ, 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 এখন কি 4 মাস পরে কি আমাদের এক্সাম দেওয়ার, নাট এক্সাম বা জেএলপিটি এক্সাম দেওয়ার কি একটা প্রিপারেশন হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার প্রশ্ন হুম, বুঝতে পারছি এমডি রিয়াজ। আপনার প্রশ্ন জি হচ্ছে যে 4 মাসের কোর্স, এটা নির্ধারিত। এখন এই 4 মাসে আপনি N5 পাস করতে পারবেন কিনা পরীক্ষাতে, সেই অ্যাবিলিটি আপনার ভিতরে আসবে কিনা, এটা হচ্ছে আপনি জানতে জি স্যার। চাচ্ছেন। জি এই স্যার। বিষয়টা হচ্ছে দেখেন, আমরা আপনাদেরকে যারাই আছেন এখানে নিশ্চয়তা দিতে পারি যে 4 মাস না, আপনি হচ্ছে 2.5 মাসে আপনি পাস করতে পারবেন, এরকম একটা অ্যাবিলিটি আমরা তৈরি করে দিতে পারবো। বাকি যে 1 থেকে 1.5 মাস থাকবে, এটা হলো শুধুমাত্র আপনারা রিভিশন করবেন আমাদের সাথে, রিভিশন করাবো। তবে আপনাদের সবাই দয়া করে একটু অ্যাক্টিভ থাকতে হবে। প্রতিদিনের যে ক্লাসগুলো হয়, প্রতিনিয়ত যে পড়াগুলো দেওয়া থাকে, এইগুলো আপনারা শুনে যাবেন ভাই। সাইদুর রহমান, আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারবেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত মিউট করে রাখতে হবে। সাইদুর রহমান, ধন্যবাদ। মিট করে দিয়েছে। হ্যাঁ, মিউট করে রাখেন যারা। তো এমডি রিয়াজ, এটা হচ্ছে, আমি তো আপনাকে বললাম, আমাদের যে উদ্দেশ্য আপনার শুধু পাস করা না ভাই। আপনি পরীক্ষা হলে শুধুমাত্র পাস করে আসছেন, এটা শুনলে আমরা খুশি হব না। আপনি বরং 180-র মধ্যে, জাপানিজ 180-র মধ্যে
আপনি 185 পাইছেন, 178 পাইছেন, সেক্ষেত্রে আমরা হলো খুশি হব যে না আমরা কিছু একটা করতে পারছি কারোর জন্য। কারণ অনেকে নাক ছিটকায় যে বাংলাদেশের যে প্রেক্ষাপট বা প্রত্যেকটা দেশের প্রেক্ষাপট, যে অল্প টাকা শুনলেই মনে করে যে না হবে না। আবার আপনার একদম মানে বাজে জিনিস ওটা দাম বাড়ায় দিবেন, দেখবেন ওটা হাম করে পাবলিক করে গেছে, না ওটা দামি যেহেতু তার জিনিস ভালো, ওইটা আমার নিতেই হবে, না নিলে হবে। তো এইরকম বিষয়বস্তুগুলো আছে। এখন আমাদের এখানে দাম টাম নিয়ে আমরা ইয়ে করি না, এটা আমাদের যে উদ্দেশ্য সেটা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করছি। আশা করি উদ্দেশ্যটা বুঝতে পারছেন। এখন আর কেউ কিছু যদি বলতে চান বলতে পারেন, জানার যার যার আছে। রিশাদ, হ্যাঁ রিশাদ আবার বলেন। স্যার, হ্যাঁ। স্যার এই যে ধরেন 24 তারিখ থেকে পূর্ণাঙ্গভাবে ক্লাসটা শুরু হবে, হুম। এই ক্লাসটা অনেকে হয়তো ক্লাসটা যখন করবেন অত কেউ বুঝতে পারবে কেউ বুঝতে পারবে না, হ্যাঁ। পরবর্তী এই ক্লাসটা কি আমরা পাবো? ও মানে ও এই গ্রুপে সুন্দর কি একটা কথা ক্লাসটা বলছেন। দেওয়া হবে? হ্যাঁ ধন্যবাদ রিশাদ সাহেব, ধন্যবাদ। সুন্দর একটা, যেটা হলো আমার কথা বলার মধ্যে এটা আসলে উপস্থাপন করা উচিত ছিল, সেটা আমরা ভুল করছি। এই বিষয়ে আমি কিছু বলবো না। আমাদের 24-এর কিছু কোরিয়ান আপনার ব্যাচের যে আপনাদের যে মিউট টিউট করতে হবে এই জন্য কয়েকজন আছে এখানে, বুঝতে পারছেন? তারা এই বিষয়টা বলে, তারা কিভাবে এটাকে সলভ করে, সমাধান করে। বলেন আচ্ছা, আপনারা বুঝছি। কিভাবে সমাধান করেন, আপনারা এই প্রশ্নের জবাবটা দিয়ে দেন, আপনারা এই সমাধানটা কিভাবে করেন? আচ্ছা, এটা হলো প্রতিদিন ক্লাসের সময় স্যার ওটা স্ক্রিন রেকর্ড করে, হ্যাঁ স্ক্রিন রেকর্ড করে আমাদের একটা গ্রুপ আছে, আপনাদেরও হয়তো একটা গ্রুপ করে দিবে। ওই গ্রুপে স্যার আবার ওটা পোস্ট করে দেয়, হ্যাঁ ওখান থেকে অনেকের হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে দেখতে পারবেন না, ক্লাসে হয়তো থাকতে পারবেন না। পরবর্তীতে ওই যে ক্লাসটা আপলোড দিয়ে দেয় স্যার, ওটা ফেসবুকে আপলোড দিয়ে দেয়, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওইটা নিয়ে কোনো টেনশন নাই, প্রতিদিনের ক্লাস প্রতিদিনই ওটা রেকর্ড হয় এবং ওটা নির্ধারিত সময়ের মধ্যে আপলোড হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এমডি রিশাদ, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, ঠিক আছে? ওই রেকর্ডগুলো হলো কোনো ব্যস্ততার কারণে ক্লাস মিস করলে রেকর্ডগুলো দেখে নেবেন। আর চেষ্টা করবেন প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার, ক্লাসে যুক্ত থাকার জন্য। এখন হ্যাঁ, বিশেষ করে তানবীর, তানবীর এমনি তানবীর স্যার, শিপন, হ্যাঁ রাকিব বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা মিউট করে রাখি, এক এক করে আমরা একটু কথা বলি, শোনার হ্যালো চেষ্টা স্যার। করি। হ্যাঁ রাকিব। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন রাকিব সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ। স্যার বলছিলাম যে ফাইনালি ভর্তি হওয়ার আগে ডেমো ক্লাস করার কোনো সুযোগ আছে কিনা স্যার? হ্যাঁ কাইন্ডলি যদি অবশ্যই। বিষয়টা আচ্ছা ক্লিয়ার করতেন। অবশ্যই আপনাদেরকে কি বলা হচ্ছে যে বারবার, সেটা হচ্ছে আপনারা 24 তারিখ পর্যন্ত সময় পাচ্ছেন ভর্তি হওয়ার জন্য। এখন এই 24 আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনারা সময় পাবেন। আমরা শনি রবি শুক্র শনি এই দুটা দিন ভর্তি নিশ্চিত করে গ্রুপ ভাগ করে রবিবার থেকে যেন ক্লিয়ার করতে পারি। এখন এই যে বৃহস্পতিবার পর্যন্ত সময় পাচ্ছেন মানে কি, এই 3-4টা ক্লাস আপনারা করতে পারবেন। আপনি বৃহস্পতিবার দিন ভর্তি হন, আপনার এখন তো ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। রাকিব সাহেব, আপনি কালকের ক্লাস করেন, পরশুদিন ক্লাস করেন। জি স্যার। স্যার কালকে কখন ক্লাস হবে তাহলে? এখন কালকে যদি সময়টা বলতেন যে হ্যাঁ কখন আচ্ছা ক্লাস করব আচ্ছা জাপানির জন্য। আচ্ছা, যেহেতু আমরা এখনো ব্যাচ ভাগ করতে পারি নাই, আপনাদের সবার সকলের তথ্য আমার কাছে নাই, সেক্ষেত্রে জাপানিজ এবং কোরিয়ান দুইটা ভাষার জন্য আমরা পাশাপাশি দুইটা ক্লাস রাখবো রাতের বেলায়, যেন আমরা ভর্তি হওয়ার আগ পর্যন্ত সবাই এই ক্লাসগুলো করতে পারি। যেমন জাপান যারা আছে তারা 9টার সময় করলেন, কোরিয়ান যারা আছে তারা 7:30টার সময় করলেন অথবা 8টার সময় করলেন। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, ওটা যদি ক্লিয়ার করে দিতেন যে যে জাপানে এত সময় ক্লাস হবে হ্যাঁ এবং কোরিয়ার জন্য এতটা সময় ক্লাস হবে, তাহলে একটু ভালো হতো স্যার। আচ্ছা, এইটার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা গ্রুপে নোটিশ পেয়ে যাবেন আজকে রাতের মধ্যে, এই নোটিশটা পেয়ে যাবেন। জি জি, নোটিশ দেওয়া হবে এই সমস্ত বিষয়ের অবশ্যই ব্যাপারে। অবশ্যই স্যার। হ্যাঁ। জি আচ্ছা এরপরে শ্যাম, শ্যাম কিছু একটা বলতে চাচ্ছিলেন, শ্যাম বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। গত বছরে হচ্ছে কোর্সের তো প্রাইস 800 টাকা ছিল, এই রকমেরই তো ছিল, কিন্তু এই বছরে এত প্রাইস বাড়ার কারণ কি? সুন্দর একটা প্রশ্ন করছেন শ্যাম সাহেব। বিষয়টা, আপনি কি গত বছর আবেদন করছিলেন? না, করতে চাইছিলাম কিন্তু পরে করা হয়েছিল না। এখন ইন্টারেস্ট আছে করার, কিন্তু প্রাইসটা আচ্ছা একটু বেশি হয়ে যায়। আচ্ছা শ্যাম সাহেব, বুঝতে পারছি আপনার কথাটা। এখন গত বছর কি দেখা গেল জানেন, যে অনেক অনেক বেশি আবেদন পড়লো, যেহেতু কোর্স ফি কম, আগে টাকা পয়সা দিতে হচ্ছে না, প্রচুর পরিমাণ ছেলেপেলেরা হচ্ছে আবেদন করলো, প্রায় শতাধিক। আমাদের টার্গেট ছিল যদিও এরকমই বা একটু কম বেশি,
আবেদন করলো, আবেদন করা ফ্রি ছিল তো, ফ্রি করলে বাঙালি যা করে। আবেদন করার পরে কি হইলো, যেহেতু সবাই আবেদন করছে আমাদের তরফ থেকে সবাইকে নক করতে হবে, সবার সাথে কন্ট্যাক্ট করতে হবে, হ্যাঁ এই ক্লাসগুলো কীভাবে করবে বা ক্লাসগুলো করবে কিনা, ভর্তি নিশ্চিত করবে কিনা জানতে হবে। এক পর্যায়ে দেখা গেল যে বেশিরভাগগুলাই যে ফোন দিলে ফোন ধরে না, ফোন কাইটে পর্যন্ত দেয়, ব্যস্ত, ফোন বন্ধ পর্যন্ত করে রাখে, বুঝতে পারছেন। এবং কেউ কেউ এমনভাবে ব্যবহার করে যেন তার থেকে, আমি এই শুরু থেকে বলছিলাম, যেন আমি তার থেকে ধার চাচ্ছি টাকা, এরকমভাবে তার কথার যে ভয়েস, আসলে ভাই আমরা তো এরকম না রে ভাই, আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য হলো আমাদের চেষ্টা। এখন কি হলো, শেষ পর্যন্ত 100 জন আবেদন করার পরে সর্বশেষ পর্যন্ত টিকলো হচ্ছে আপনার কতজন, 16 জন না 18 জন না এরকম কিছু একটা, গত বছরের ব্যাপার তো আমার খেয়াল নাই, যাই হোক অনেক কম। এখন দেখেন আমাদের টার্গেটটা থাকে কি, আপনারা এই ব্যাচের ভিতরে আসবেন, আপনাদের যে একটা আমাদের টার্গেট থাকে, টার্গেট অনুযায়ী ফিল আপ হয়ে গেলে আমরা সেই খরচটা দিয়ে আপনাদের কোর্সটা সম্পূর্ণ করতে পারবো। সম্পূর্ণ করার পাশাপাশি যেন আমরা এই প্রকল্পটা অ্যাক্টিভ রাখতে পারি, আমরা সেভাবে একটু এস্টাবলিশ যেন হতে পারি। এখন শেষ পর্যন্ত কি হলো, ওই আপনার অল্প কয়েকজন টিকলো, টিকার পরে 815 টাকা করে কয় টাকা হয়, এখন ক্লাস তো প্রায় 8 মাস করে ফেলছে, এইখানেই আছে আপনাদের 2024-এর কয়েকজন, তাদের কাছে জিজ্ঞেস করেন। পরে বাধ্য হয়ে 815 টাকা তো প্রথমে নিয়েছি, ওই টাকা দিয়ে তাদের কোর্স করা মানে কথা একটা কমিটমেন্ট ছিল, পরে বাধ্য হয়েছে, আমরা বাধ্য হয়ে তাদের থেকে অল্প কয়েকজন, যেহেতু আরও 2000 করে টাকা নিতে হয়েছে শ্যাম সাহেব, আরও 2000 করে টাকা নিতে হয়েছে তাদের থেকে, এই কোর্সটা শেষ পর্যন্ত আমাদের চালাইতে হবে, কারণ আপনারা আমাদের কাছে আসছেন, আমরা তো মধ্যপতি ছেড়ে দিতে পারি না, এই সুযোগ তো আমাদের নাই। আমাদের তো এটা কয়েকটা কোচিং নিয়ে এটা ব্যালেন্স করি আমরা একটা প্রকল্প, এটা স্যার যদি স্যার বইটা চেঞ্জ না হইতো, বইটা চেঞ্জ হওয়ার কারণে টাকাটা লাগছে। হ্যাঁ বইটা চেঞ্জ হওয়ার কারণে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হলো বই, আপনাদের তো কোর্স শেষ হয়ে যায় তো আর অনেক আগে, বই চেঞ্জ না হইলে, আপনাদের বই চেঞ্জ না হলে আপনি চিন্তা করেন, বই যখন চেঞ্জ হয় তখন আপনার 21টা 22 অধ্যায় আমার মনে আছে। জি স্যার, প্রায় শেষের দিকে ছিল বই আর শেষ কি। হয়ে যায় তো, সুতরাং আমাদের আরো এই 6-7 মাস বা 5-7 মাস কন্টিনিউ করতে হতো না, সেক্ষেত্রে হলে এই সমস্যাগুলো হয়। যাই হোক সিয়াম, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই কোর্স ফি 800 টাকা বা এই 3000 টাকা এগুলো কোনো কোর্স ফি না, আপনি জাপানিজ ভাষা শিখতে যান আপনি 20,000 টাকা কোর্স ফি দিতে হয়, বা এর থেকে বেশিও নিয়ে থাকে বিভিন্ন কোচিং সেন্টার, জানেন আপনি। কোরিয়ান ভাষা 16,000 17,000 করে নিচ্ছে কোরিয়ান দেখলাম ভাষা অন্য শিখতে যান আপনি 15-16,000 10,000 টাকা, 10,000 টাকার নিচে কেউ আপনাকে শেখাবে না। তো আমরা এই সুযোগটা দেই যেন আপনারা সবাই করতে পারে, এই হলো বিষয়টা, অনেক কম এটা। যাই হোক শ্যাম, আপনার কথাটা শুনে ভালো লাগছে, আশা করি বুঝতে পারছেন শ্যাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এনামুল হাসান। এনামুল বলছি। হ্যাঁ জি, আমরা বলতে যাচ্ছিলাম যে আমরা যে এই ক্লাসটা করব আগামীকাল থেকে, হ্যাঁ তো আগামীকাল থেকে তো আমাদের যারা জাপানিজ শিখবে তারা জাপানিজ হ্যাঁ, জাপানিজ ক্লাস ক্লাস করবে, আর যারা কোরিয়ান করবে তারা কোরিয়ান ক্লাস ক্লাস করবে, করবে, হ্যাঁ এটাই তো? হ্যাঁ এটাই। ওকে। এটা আরেকটা কথা হচ্ছে এই যে ডিসেম্বরের 7 তারিখে যে জেএলপিটি এর পরীক্ষা হবে, মানে হ্যাঁ N5, হ্যাঁ N5 পরীক্ষার জন্য মানে আমাদের কি আলাদাভাবে কোনো সেন্টারের আন্ডারে পরীক্ষা দিতে হবে, না সরাসরি অ্যাপ্লাই করে আমরা পরীক্ষা দিতে পারবো, মানে সার্টিফিকেটটার বিষয়? আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন যদি এনামুল হাসান। তার ঠিক আছে। আগে আমি আমি এনামুল হাসানকে বলতে চাই, আপনার রেজিস্ট্রেশন, আপনার বোধহয় ভর্তি নিশ্চিত করা, তাই না? জি স্যার, আচ্ছা আমি আহ, রেজিস্ট্রেশন করছি। আচ্ছা আপনার নিশ্চিত করছেন, ভর্তি নিশ্চিত করা আপনার ওই হ্যাঁ যাই হ্যাঁ হোক, হ্যাঁ আমি দেখছি এটা ফলো করছি, আর আপনারটা মনে আছে। কেন মনে আছে জানেন? আপনার কিছু টেক্সট আর মেসেজ জানতে হবে না। আমাদেরকে হচ্ছে দেখাইছে আমাদের মডারেটররা, আপনার কিছু হ্যাঁ মেসেজ, হ্যাঁ তারপরেও আপনাকে রাখছি কেন জানেন? যেন আপনি যেভাবে ওইখানে কনভারসেশন করছেন, পুরো মেসেজটা জুড়ে আমরা দেখছি যে অন্য যে কেউ হইলে আপনাকে রিজেক্ট করে দিত, আপনার কোনো সুযোগ ছিল না। তারপর আপনাকে কেন ইয়ে করা হয়েছে এখানে, যাই কিছু মনে আমি করবেন না, তো সেটা আমি তো বলতেছি। ঢাকায় থাকি, আপনার ফরিদপুর হ্যাঁ জানোই, আমি সেটা জানবো, যাচাই করবো না? না আপনাদের না না, কথাবার্তা ভালো লাগছে দেখেই তো ভর্তি হয়েছি, না হ্যাঁ হলে তো ঠিক, ভর্তি হইতাম না। হ্যাঁ ঠিক, কিন্তু আপনি আপনাদের কথার আমি যেটাই বলি, আপনাদের উত্তরগুলো ঠিক আছে দেখেই তো আমি আপনাদের এখানে ভর্তি হয়েছি, আচ্ছা নাইলে তো ভর্তি হইতাম না। আচ্ছা এনামুল হাসান শুনেন আমার শুনেন, হ্যাঁ আমাকে বলতে দেন, আপনি একটু মিউট করে রাখেন। যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আপনি যেতে চান, বা যে কোনো বিষয়ে আপনার আলোচনা যদি আপনার সুন্দর না হয়, পরিবেশ সঙ্গত না হয়, পরিবেশটা ঠিক না থাকে, তাহলে ওই আলোচনার কোনো গুরুত্ব নাই ওই আলোচনার। আর আলোচনা এমন একটা বিষয় যে আপনার ফাঁসির আসামি,
তার পর্যন্ত এই ফাঁসি থেকে পর্যন্ত আপনার এটা মাফ করা যায়, আলোচনা এমনভাবে হইতে হয়। এখন আপনি যেরকম ভাষাগুলো ব্যবহার করছেন সেই বিষয়গুলো আপনাকে একটু ইয়ে করলাম, যেন আপনার যেহেতু জাপানিজ শিখতে আসছেন বা কোরিয়ান শিখতে আসছেন, এই সমস্ত যে দেশের যে নাগরিকরা আছে, সিটিজেনরা আছে, খুবই এটা আমি আপনি এর নিজে থেকে আমি বুঝবেন যে আমি এর আগে অনলাইনে একটা ক্লাসে টাকা দিছি, হ্যাঁ 1300 টাকা আচ্ছা মানে ভর্তি ফি। হ্যাঁ হ্যাঁ তারা টাকাটার পাওয়ার সাথে সাথে আমাকে ব্লক করে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য মনে হলো আমরা আমি আপনাকে ব্লক করে দেবো, এই তো বিষয়টা। তো আমি সেই জন্যই জানার জন্যই কথাগুলো বলছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি নামল, ঠিক আছে আপনার জায়গা থেকে। আর আপনারাও যে সচেতন আছেন এই জন্য আপনাদের সবাইকে সতর্ক বা ধন্যবাদ দিতে হয় সতর্ক থাকার জন্য, কারণ অনলাইনে বর্তমান যে পরিস্থিতি শুরু হয়েছে, যে যে যারটা পারে ধরে মেরে খাও, মানে এরকম একটা পরিস্থিতি। যাই হোক, এটা 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 সম্পর্কে আপনারাও অবগত। আচ্ছা ঠিক আমি আছে। যেটা বললাম, হ্যাঁ আপনি আমি আপনি যে কথাটা বললাম আপনারাও অবগত, কিন্তু হ্যাঁ এখন আপনাদের কথার ভিত্তিতে যদি আমি বিশ্বাস না পাই, হ্যাঁ হ্যাঁ ধরেন আপনি 500 টাকা নিছেন, 500 টাকা কিন্তু ফ্যাক্ট না। না না মানে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা আপনার যা কোর্স ফি সেটা একবারে নিলেও কোনো ফ্যাক্ট না। হ্যাঁ কিন্তু টাকাটা আপনি নিলেন, হ্যাঁ কিন্তু সাথে সাথে যদি আমি ব্লক পাই, হ্যাঁ তাহলে অনলাইনের প্রতি তো আমার বিশ্বাসটা থাকবে নাও না। থাকতে পারে। হ্যাঁ তবে ওইটাই তাই আপনাকে বলা হচ্ছে, তবে কারোর সাথে হ্যাঁ, কথা বললে ওরকম তবে নর্মাল আপনাদের সাথে বিভিন্নভাবে যাচাই সাথে করুন। কথা বলে যাই বলি না কেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে মেবি রিয়েল। এই জন্যই কিন্তু এই যে আপনি তো বলতেছেন ভর্তি হন 3 দিন পরে 4 দিন পরে, আমি হ্যাঁ কিন্তু মনে হয় আরো 1 সপ্তাহ আরো 8-10 দিন আগে ভর্তি কনফার্ম করছি। হ্যাঁ 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 তা করছেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে না, এদের সাথে এভাবে কথা বললাম না, এদেরটা মনে হয় ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এনামুল হাসান, আপনার কথা বুঝতে পারছি। আর আপনাকে রাখার উদ্দেশ্য, আপনাকে না রাখলে আমাদের কিছু যায় আসতো না। আপনাকে রাখছি কেন জানেন? যেন আপনার স্বপ্নটা পূরণ আমাদের মাধ্যম দিয়ে আপনি করতে পারেন, আপনি যেন শেষ পর্যন্ত সফল হন। এবং এই যে যে কোরিয়া গিয়ে জাপানে গিয়ে আপনারা কিভাবে আচরণগুলো করতে হবে সেগুলো যেন আমি ক্লাসে ক্লাসে আপনাদের শিখাইতে পারি, এই কারণে একমাত্র আপনাকে রাখা হয়েছে। যাই হোক এনামুল, আপনার কথা ক্লিয়ার। এখন যে বিষয়টা, জাপানিজ যে N5 পরীক্ষাটা আপনারা দিবেন, এইটা হচ্ছে হুম সরাসরি আপনারা আবেদন করবেন। এটা হচ্ছে যখন আপনাদের যে আবেদন যে লিঙ্কটা থাকবে বা আবেদন সার্ভে, এটা আগামী 2 থেকে 2-2.5 মাসের মধ্যে পেয়ে যাবেন। এটা পরীক্ষারও প্রায় 1.5-2 মাস আগে আবেদন করতে হয়। তো আমরা এইগুলো বিষয়গুলো নিয়ে আপনাদের অবগত করব, আপনারা আবেদনও করবেন, আমরা নিজেরাই করে দেবো প্রয়োজনে, কাউকে কাউকে যে পারবে না। এখন আমরা আবেদন করার পরে যে পরীক্ষার ব্যাপারটা, এটা ঢাকাতে যাইতে হবে। যে আপনার অ্যাডমিট কার্ডটা পাবেন আবেদন করার পরে, ওই অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষার হল ওইখানে উল্লেখ করা থাকবে এবং তারিখ তারিখ সমস্ত কিছু আপনার এই বিষয়গুলো মানে অভ্যস্ত এই সমস্ত বিষয়গুলো নিয়ে, যে অ্যাডমিট কার্ডের সাথে কি কি থাকে, হলের ইয়েটা কোথায়, কোন পরীক্ষার হল, কত নম্বর রুম, হ্যাঁ তারিখ কত, এগুলো হুম উল্লেখ থাকবে। যাই হোক, চিন্তার কোনো কারণ নাই, এগুলো আমরা আস্তে 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 বিষয়গুলো নিয়ে আরো বেশি আলোচনা করবো। হ্যাঁ আর কেউ কিছু যদি বলতে চান, এনামল বুঝতে পারছেন আশা করি। জি। স্যার স্যার রাকিব হ্যাঁ। আচ্ছা তানভীর স্যার তানভীর হ্যাঁ বলছিলাম তানভীর যে সাহেব অনেকক্ষণ আমাদের যাবত, তানভীর বলেন তো, তানভীর সাহেব অনেকক্ষণ যাবত হ্যাঁ, বলতেছেন। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মাগুরা থেকে বলছিলাম। আচ্ছা মাগুরা থেকে। আহ, আমি এই কোর্সটায় যদি ভর্তি হই, এই ক্ষেত্রে আপনি কি আমাদেরকে বই দিবেন কি আর কি? ও আচ্ছা, আপনি বইয়ের বিষয়টা, এখন বইয়ের বিষয়টা দেখেন, আপনাদের যে বেসিক বইটা আছে আমরা পিডিএফ দেব, ওটা জি আপনারা স্যার। ফটোকপি করে নেবেন। এটা হচ্ছে আচ্ছা। আর যে টেক্সট বুক, মূল টেক্সট বুক, এগুলো আপনাদের জি কিনতে জি। হবে, এইগুলো আপনাদের স্যার আর একটু কিনতে হবে। হ্যাঁ ভাবছিলাম যে স্যার, হ্যাঁ আপনার হচ্ছে যে আপনি যেহেতু জানতে পারলাম যে আপনি ফরিদপুর থেকে বলছেন না, হ্যাঁ হ্যাঁ ফরিদপুর থেকে। যেহেতু মাগুরা ফরিদপুর বেশি দূরে নয়, আমি আপনার সঙ্গে সরাসরি মিট করতে পারবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, আমি হচ্ছে প্রাইমারি শিক্ষকতা করি আর কি। হ্যাঁ, আচ্ছা তা আমি চাচ্ছি জাপানি ভাষাটা শিখবো আর কি। আচ্ছা তা এই বিষয়ে আমাদের, মানে আপনি তো যেহেতু এটা নিয়ে অনেকদিন কাজ করছেন, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ তা বলেন। জানতে চাচ্ছি এটার ফিউচারটা কেমন হতে পারে বলে একটু ধারণা দেবেন আমাকে, যে যে ফিউচারটা কেমন হতে পারে, আমি জব করি তারপরেও কি কিছু করতে পারবো কিনা, একটু যদি বলতেন এই বিষয়ে আর কি। আচ্ছা ধন্যবাদ তানভীর হোসেন, তানভীর সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন ওকে, যে থ্যাংক ইউ। আপনি বললেন যে ভবিষ্যতের কথা, এগুলো আসলে আমরা বলতে চাই না, অনেক চটকদার কথা বললে মানে বললে চটকদার কথার মতো শোনা যাবে। তো আমরা চাই না কাউকে অনেক বেশি অনুপ্রাণিত করি, আর অনেক রিয়েল মানে ফেক বিভিন্ন কোচিং সেন্টার দেখবেন যে ভর্তি হন এইটা সেটা, এটা জি গেলেই স্যার, এত জি টাকা 100 টাকা, এগুলো আমরা কখনোই বলি না, বলার চেষ্টাও করি না। জি স্যার। এখন যে বাস্তবতা হচ্ছে, আপনি যদি জাপানে যেতে পারেন, জাপানে গেলে জি স্যার। জাপানি যে স্যালারি, সেটা হচ্ছে আমাদের জি স্যার। বাংলাদেশি টাকায় 1,80,000 টাকার উপরে থাকে বেসিক স্যালারি। কোরিয়ান জাপানি প্রায় জি একই ক্যাটাগরি, এবং জি স্যার। ওভার টাইম সহ আপনি প্রায়
2.5 লক্ষ টাকা বা এর থেকে কম বেশি ওভার টাইম যেরকম করবেন সেরকম আর্নিংটা হয়। জাপান এবং কোরিয়া দুটো জি, একই রকমের হয়, তবে আচ্ছা কোরিয়ার তুলনায় জাপানে একটু খরচ বেশি, মানে আপনার আচ্ছা আচ্ছা। দৈনন্দিন জীবনে যে খরচ ওটা একটু বেশি হয়, আর কোরিয়াতে একটু কম। এই হলো বিষয়টা। যাই হোক, ও অনেক টাকার বিষয় তো, বললে অনেকে মনে করে যে ভুয়া, মানে তার লোক লাগবে, স্টুডেন্ট লাগবে, বলতেছে দুই জি তিন জি লাখ টাকা বেতন আসলে। তো যদি আপনি স্যার চেষ্টা করেন, আপনি যেহেতু চাকরির পাশাপাশি করেন, আপনি জি স্যার জি কন্টিনিউ স্যার। করেন, ভাষা খুব বেশি কঠিন না। বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইছিলাম যদিও, তবে আজকে আর এই বিষয়টা নিয়ে, ভাষার ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো না আগামীকালকে ক্লাসে, যে ভাষাটা সহজ কেন সহজ, হ্যাঁ, কিভাবে সহজ, জি স্যার জি। কিভাবে প্রয়োগ করলে সহজ, আমরা সেই বিষয়বস্তু নিয়ে আমরা পূর্ণাঙ্গ যে ক্লাসগুলো আছে সামনের দিকে আগাবো। জি স্যার। স্যার হ্যাঁ, আসসালামু স্যার এই আলাইকুম স্যার। দুইটার ওয়ালাইকুম এই দুইটার আসসালাম। ভিতরে স্যার কোনটা একটু মানে ভালো হবে আমাদের জন্য কাজের অপরচুনিটি? হাসিবুল ইসলাম কি বলছেন আপনি, আবার একটু ক্লিয়ার করেন তো। বলতে চাচ্ছিলাম যে কোরিয়ান এবং জাপানিজ এই দুইটার ভিতরে কোনটা বিদেশে কাজের অপরচুনিটি একটু ভালো হবে, কারণ দেখা গেছে কোরিয়ার ক্ষেত্রে আমরা যেটা ফেস করি এটা হচ্ছে হ্যাঁ আপনার যে জনবল নেওয়ার ক্ষেত্রে আর কি হ্যাঁ খুবই কম পরিমাণ নেওয়া হয়, আর হ্যাঁ। এক্ষেত্রে আমাদের এই কম্পিটিশন অনেক বেশি। আচ্ছা আমি কয়েকটা কোচিং সেন্টারে গিয়েছিলাম, ওখানে কথা বলছি, ওরা আমাকে বলছে যে কোরিয়ানটা না শেখার জন্য। এই জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে দুইটার ভিতরে কোনটায় অপরচুনিটি বেশি হবে। আমি আপনাকে বললাম এই কারণে যে আপনি আমাকে ওরকম বলবেন যে জাপানটা ভালো বা কোরিয়াটা ভালো, এরকম না, আপনি অনেস্টলি আমাদের বলেন আসলে কোনটায় কাজের সুযোগ বা অপরচুনিটি ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের জায়গা থেকে আমরা সব সময় যে রিয়েল যে বিষয়টা রিয়েল, কারণ আপনার ভাই এটা সেটা বলে আমাদের লাভ নাই তো, আপনার থেকে তো ভরি ভরি টাকা নিচ্ছি না আমরা, আমার লাভ কি আপনি উল্টাপাল্টা বললেন। এখন যে সত্য কথা, বাস্তব কথা, সেটা হচ্ছে এখানে কোরিয়ান শিক্ষার্থীরাও আছেন, জাপানের শিক্ষার্থীরাও আছেন, দুই ভাষার শিক্ষার্থীরাই আছেন। এখন কোরিয়ার যে বিষয়টা আছে, কোরিয়ার বিষয়টা হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট, চাকরি খুব কম হচ্ছে, চাকরি খুব কম হয়। রোস্টারে আপনার প্রায় 11,000-এর মতো আছে, আবার 24-এর যে ভাষা পারদর্শী এবং লটারি, বিশেষ করে ভাষা পারদর্শী চলে আসছে। সর্বসাকুল্যে দেখা যায় আপনার 20,000-এর মতো রোস্টারে অলরেডি আছে কোরিয়ায়, বুঝছেন, কোরিয়ান ভাষায়। এখন এই 20,000-এর মধ্যে দেখেন, আপনি চিন্তা করবেন, বছরে হচ্ছে চাকরি হয় সর্বসাকুল্যে 2500 থেকে 3000 কোরিয়ায়। তাহলে একটা ব্যক্তির রোস্টারে যাওয়ার পরে মেয়াদ থাকে 2 বছর রোস্টারে যাওয়ার পরে, বুঝছেন, রোস্টারে যাওয়ার পরে মেয়াদ থাকে 2 বছর। এখন চাকরি হয় বছরে 2500 থেকে 3000। এখন তাহলে 2 বছর হিসাব করতে হবে, তাহলে 2 বছরে দেখেন চাকরি হয় কতজন মানুষের, ধরেন সর্বসাকুল্যে 6000 মানুষের চাকরি হলো। এখন এই 6000 মানুষের যে চাকরি হইলো, বাকি থাকলো কত, আরো 14,000 মানুষ, তাদের কি উপায়? 2 বছর পরে তো ডিলেট হয়ে যায় ভাইরা। আমার কথাটা কি বুঝতে পারতেছেন? তো হ্যাঁ আমি বুঝতে পারছি। হ্যাঁ, তবে হ্যাঁ, তো এরকম একটা বিষয় আছে যে কোরিয়ান ভাষার ক্ষেত্রে যে একটু কমপ্লিকেটেড, জটিলতা আছে, সেটা আমি আগেই বলছি যে বর্তমান 11,000-এর মতো রোস্টারে আছে, রোস্টার মানে এরা ভাষা পরীক্ষা দিয়ে পাশ করে, তারপরে হচ্ছে কাগজপাতি জমা দিয়ে মেডিকেল করে তারপরে জড়ো আছে এরা 11,000। এখন 2024 সালের থেকে ঢুকে পড়ছে আরো প্রায় 4,000 ঢুকছে আপনার ভাষা পারদর্শী, ধরেন 4100, অ্যাকচুয়ালি 4,000 না, একটু ইয়ে করে নেবেন, তাহলে কত দাঁড়ালো দেখেন, 15,000 হয়ে গেছে। এখন আরো 3,000 পরীক্ষার্থী বা 3,500 পরীক্ষার্থী আছে এই 24 সালেরই লটারির, কোরিয়ার, হ্যাঁ লটারির। তাহলে এরাও কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করা, এরাও রোস্টারে চলে আসবে। তাহলে এখানে যদি আপনি আরো 3,000 ধরেন, তাহলে কত হলো দেখেন, 18,000। 18,000 কিন্তু হয়ে গেছে। এখন এই 18,000 ব্যক্তি থেকে চাকরি হবে সর্বমোট, ধরেন খুব বেশি যদি হয় 6,000 মানুষের, 6,000 মানুষের চাকরি হবে, আর 14,000 মানুষের আর 12,000 মানুষের কি উপায় বলেন? এই হলো কোরিয়ার অবস্থা। 2021, 22, 20 বা করোনাকালীনের পরে খুব ভালো একটা বাজার ছিল কোরিয়ায়, ঠিক আছে, কোরিয়ায় খুব একটা ভালো বাজার ছিল 2020, 21 বা করোনাকালীন সময়ের পরে। বাংলাদেশে ভাষা জানে এরকম কোনো ছেলেপেলে ছিল না, সব চলে গেছিল, সব চাকরি হয়ে যায়। এরপর থেকে হচ্ছে আপনার যে কোঠা, সেটা বৃদ্ধি করে দেয় বাংলাদেশের বা প্রত্যেকটা দেশের জন্য। এই কোঠা বাড়ানোর পর থেকে ছেলেপেলে পাশ করলো বেশি, পড়ালেখা শুরু করলো বেশি, বা ওই যে অনেক ছেলেপেলে যাওয়া দেখে একজনকে দেখে আরো 3জন রেডি হয়ে গেল, এরপর হলো দুর্দিন শুরু হয়ে গেল কোরিয়ার, বুঝতে পারছেন? আর জাপানিজ যে ব্যাপারটা,
সেটা হলো দেখেন বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান এখন পর্যন্ত যে জাপানে ভাষা শেখার পরে এজেন্সি দিয়ে যাওয়া যায়, এজেন্সি দিয়ে, এটা তো বোধহয় সবাই জানেন যে এজেন্সির মাধ্যমে জাপানে যাওয়া যায় ভাষা জানা থাকলে। এটা কাজের বিষয়েও যাওয়া এক্ষেত্রে যায়, আপনার হ্যাঁ কাজের বিষয়েও খরচটা যাওয়া অনেক যায়, অনেক স্টুডেন্ট বেশি বিষয়েও হয়। যাওয়া যায়। হ্যাঁ কষ্ট বেশি, যাই হোক আপনার ভাই কষ্টের চিন্তা করতেছেন, কোরিয়ায় তো আপনি ঢুকতেই পারবেন না আপনি এজেন্সি দিয়ে, একটা ওয়ে সেটা গভর্নমেন্ট। অনেকে বলে যে আপনি ভাষা করেন, মানে অনেক এজেন্সি যে আমরা পাঠাই দিব, আসলে ওই সমস্ত জিনিস আমি বিশ্বাসী না, আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনাটাই বেশি, আপনার অর্থদণ্ডী হইতে পারে। এখন দেখেন কোরিয়া যাওয়ার সিস্টেম হচ্ছে একটাই সরকারিভাবে, আপনার যদি ওই ওয়েতে হইলো নালি হবে না। এখন জাপানের বিষয়টা হচ্ছে আপনি এখন পর্যন্ত আপনি কি করতে পারতেছেন, ভাষা শিখে এজেন্সি দিয়ে যাইতে পারতেছেন, এজেন্সি দিয়ে। এখন এই সামনে বর্তমান সরকার দেখবেন সামনে খুব দ্রুত একটা পদক্ষেপ নিচ্ছে বা নিবে, সেই পদক্ষেপের মানে সুবিধা আপনারা আশা করি সবাই ভোগ করতে পারবেন। কিভাবে জানেন? জাপানে প্রচুর পরিমাণ, একবার কি দুইবার বা প্রথম দিকে অনেক হিউজ পরিমাণ লোক জাপানে শুধুমাত্র ভাষা শেখার পরে যাইতে পারবে। এটা হলো সরকারিভাবে, গভর্নমেন্টভাবে যাইতে পারবে, বুঝতে পারছেন? এতে খরচ হবে কি জানেন? সরকারি যে আপনার যে প্রতিষ্ঠান থাকবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তো থাকে, অথবা যদি বইসেল নিয়ন্ত্রণ করে তারা আপনার থেকে একটা অ্যামাউন্ট নিতে পারে, সেটা 1 লক্ষ, ধরেন 1 লক্ষ অথবা আপনার 1.5 লক্ষ টাকা নিল, যাই হোক 1 লক্ষ 1.5 লক্ষ 3 লক্ষ টাকা, এগুলো ভাই কোনো টাকা না। যদি আপনি জাপান যাইতে পারেন ওইগুলো আপনার ফেরত পাবেন, আবার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেইগুলো মাইনে দেশে আসতে পারলে। তো জাপান এবং কোরিয়ার ব্যাপারে এই হলো পার্থক্য, যে জাপানে প্রচুর পরিমাণে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ভাষা শেখার পর আপনি বিনা খরচে জাপানে যাইতে পারবেন। আর যদি ইন কেস আপনি যাইতে না পারেন, আপনি সুযোগ না পান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এজেন্সি দিয়ে যাওয়ার সুযোগ আছে। এই দুইটা হলো অপশন, এই কারণে অপশন বেশি জাপানে। আর এটা আপনি শিওর থাকেন খুব দ্রুত একটা সার্কুলার আসবে বইএসএল-এর তরফ থেকে অথবা প্রবাসী কল্যাণ থেকে, যে জাপানিজ যারা N4 পর্যন্ত করা আছে, N5 N4, তাদের জাপানে পাঠানো হবে। আর এর মাঝে আমি গ্রুপে একটা দিয়েছিলাম আপনার হচ্ছে ওটাকে কি বলে, যুব কল্যাণ একটা সংগঠন সরকারি, সেটা হচ্ছে ওইখান থেকে কয়েকটা স্কিলের মাধ্যমে ওটা আমরা নোটিশটা আবার দিয়ে দেবো, এটা আপনারা একটু দেখে নেবেন। আপনার যে পশু চিকিৎসা, পশু ওইখান থেকে বিভিন্ন প্রশিক্ষণ করায়, পশুর চিকিৎসা, এরপরে হচ্ছে আপনার কি বলে ওই মৎস্য চাষ, কৃষি, এই ধরনের বিভিন্ন কোর্স করায়, তারা প্রশিক্ষণ করায়, সার্টিফিকেট দেয়। তাদের থেকে সার্টিফিকেট কোর্সগুলো করে তাদের মাধ্যমে যাইতে পারবেন, যোগাযোগ রাখতে হবে। এই সমস্ত নোটিশ সব নোটিশ আপনাদের দেওয়া হবে, রেগুলার পাবেন। আচ্ছা এরপরে আরেকটা জিনিস, হ্যাঁ বলেন। আরেকটা জিনিস জানার ছিল আমার, হ্যাঁ ওইটা হচ্ছে যে আমি কিছুদিন আগে আপনার টেকনিক্যালের একটা প্রতিষ্ঠান, ওরাও ভাষা শেখায় জাপানি, সরকারি ভাবে আর কি, বাইরে পাঠায়। তো অন্যরা এখানে দেখলাম যে আপনার ফিটনেসের একটা করছিল, আপনার শারীরিক ফিটনেস এরকম থাকতে হবে যে ওজন যেমন 50 থেকে 65 কেজির মতো, তারপরে 35টা বুক ডাউন সিট আপ এগুলো দিতে হবে আর কি। আপনার নামটা বলবেন, এইরকম আমি কোন, আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার নামটা বলেন, আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন। আমার নাম হাসিবুল ইসলাম। হাসিবুল ইসলাম, ও হাসিবুল প্রশ্ন করে। যাই হোক আপনি যেটা হ্যাঁ, বলছেন এটা হলো টিটিসি, জার্মানি টেকনিক্যাল, এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, তারা হচ্ছে টিআইটিপি এই কোর্স। এটা কি জানেন? টেকনিক্যাল, এটা আমার টিপি এগুলো বোঝার দরকার নাই, আমরা বাংলায় যদি এটাকে দেখি টেকনিক্যাল ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং, আচ্ছা ট্রেনিং না বলে টেকনিক্যাল ইন্টার্ন কোর্স, আজকে ট্রেনিং না ইন্টার্ন কোর্স, টেকনিক্যাল ইন্টার্ন কোর্স, ওই কোর্সটা হচ্ছে আপনি ওইটা কথা বলতেছেন। এই টেকনিক্যাল ইন্টার্ন কোর্সে যদি আপনি যান, এই কোর্সের আরেকটা আছে, ওটার নাম হলো আই এম জাপান। ওটাকে আবার দেখবেন যে আই এম জাপান বলে বা আই এম জাপানের ব্যাচ বলে আখ্যায়িত করে। এখন এই আই এম জাপান আর টেকনিক্যাল ইন্টার্ন টিআইটিপি একই কথা, আপনি যেটা কথা বললেন এই কোর্সের কথাটা বলছেন। এইখানে যদি আপনি যাইতে চান সেক্ষেত্রে গভর্নমেন্টভাবেই যাইতে হবে, টিটিসি থেকে আপনার পড়ালেখা করতে হবে, টিটিসির মাধ্যমে বিএমইটি পরীক্ষা শেষ করতে হবে। ওটা হলো বিএমইটি পরীক্ষা দিতে হবে। N5 অথবা N4 প্রয়োজন নাই, ওই ক্ষেত্রে বিএমইটি পরীক্ষা দিতে হবে ওইখানে।
আইএম জাপানের জন্য। তবে রিকোয়ারমেন্ট অনেক, আপনার হাইট, আপনার ফিটনেস, ওই আপনি যেগুলো বললেন, আপনার ভর্তি পরীক্ষায় আপনার বুক ডাউন দেওয়া হবে 30টা 35টা। টিটিসির মাঠ বিরাট বিরাট মাঠ থাকে, সেই মাঠে 5 রাউন্ড হলো দৌড় দিতে হবে। সব যদি পরীক্ষা আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনি ভর্তি হইতে পারবেন। এইটাই গেলে হলো আপনাদের ভর্তির যে প্রক্রিয়াটা। আর যে আইএম জাপান থেকে যে পরীক্ষাটা নেয় সরাসরি জাপানরা এসে, ওখানে পরীক্ষা আপনি এরকম দিতে হয়, আপনার 3 কিলোমিটার দৌড়ে পাড়ি দিতে হবে 13 মিনিট সময়। 13 মিনিট না, অ্যাকচুয়ালি 12 মিনিট, দুঃখিত 15 মিনিট। আপনার 12 মিনিট সময় দৌড়তে হবে হাতে, যে এর মধ্যে আপনার দৌড়ে মানে 3 কিলোমিটার পাড়ি দিতে হবে 12 মিনিটের মধ্যে। শারীরিক যে ওজন টোজন এটা আপনি বলছেন, দাঁত টাত ঠিক থাকতে হবে বা শারীরিক জান ফিট, এগুলো করতে হবে। আশা করি যে হাসিবুল হাসান আপনি বুঝতে পারছেন। স্যার একটা কোশ্চেন ছিল। আপনাদের এইখান থেকে যদি আমরা যাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি রাকিব বলছিলাম। বলেন রাকিব, বলেন, এক এক করে একটু বলেন। আর অনেক স্যার বলছিলাম যে বলছিলাম স্যার যে আমাদের ইতিপূর্বে দেখছি কোরিয়ার সময় যখন সার্কুলার দেয় আবেদন করার জন্য স্যার হিউজ পরিমাণ লোক বাদ যায় আবেদন করতে লেগে। আমরা আবেদন করতে পারিনি, ইনকেস আমি নিজে ভাষা শিখে আবেদন করতে পারিনি। এখন আমি চাচ্ছি জাপানের ক্ষেত্রে জাপানি ভাষা শিখতে। তো জাপানের যে স্যার যে ডিসেম্বরের প্রথম রবিবারে যে পরীক্ষা হবে, এখন এখানেও আবেদন করতে লেগে কি স্যার বাদ যায়, বা যে আগে আসে সে আগে করে বা পাই না, বা আবেদন করার জটিলতা কি স্যার একটু কাইন্ডলি যদি বলতেন। স্ক্রিনটা একটু দেখেন, কি লেখা দেখেন তো। কোনো কম্পিটিশন নেই। কোনটা স্যার? স্ক্রিনে আপনার, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন না স্যার, স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, যাই হোক, স্ক্রিন অনেকে দেখতে পাচ্ছে হয়তো, বা আপনার প্রথম আগামীকাল স্ক্রিন হচ্ছে আপনি সবাইকে নিচে নামাই দেন, তাহলে স্ক্রিন দেখতে পাবেন। আর এটা অনলাইনে ক্লাস সম্পর্কে আমরা আগামীকালকে কিভাবে স্ক্রিনগুলো দেখা যায় সেগুলো নিয়ে আলোচনা। আমি স্ক্রিনে অনেক কিছু লিখতেছি, স্ক্রিনে দেখেন লিখে ভাই দিচ্ছি। আপনি ওই যারা লাইনে আছে তারা উপরে না দিয়ে তাদেরকে নিচে নামাই দেন, দিয়ে খালি আপনি উপরে থাকবেন আর স্যার উপরে থাকবে, তার দেখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লেন এখন বলছি। এখানে দেখেন লিখেছি কোনো কম্পিটিশন নেই, মানে জাপানিজ যে আপনি N5 পরীক্ষা দিবেন সেখানে কোনো প্রকার কোনো কম্পিটিশন নাই, আপনি আবেদন করতে পারবেন নিশ্চিত। কোরিয়ার মতো বাজে সিস্টেম যে আগে আসলে আগে পাবেন এরকম কোনো সিস্টেম না আপনার। তবে আপনারা একটু মাথায় রাখবেন যে এটা ভর্তি করার জন্য 3000 টাকার আশপাশে, এটা ভর্তি না দুঃখিত, মানে ওই কি বলে N5 পরীক্ষা দেওয়ার জন্য আপনার আবেদন ফি 3000 টাকা লাগে। সেইটা আপনি বিকাশে সবসময় রেখে দিবেন, যেন যেদিন সার্কুলার দেয়, হ্যাঁ, তারপরে 2-1 দিনের মধ্যে যেন আপনি আবেদনটা কমপ্লিট করতে পারেন। বেশ কয়েকদিন যাবত সুযোগ পাওয়া যায় আবেদন করার জন্য, 10 দিন 15 দিন 1 মাস পর্যন্ত সময়। ও আচ্ছা, তাহলে সময় পাবে। কোরিয়ার মতন কোনো জটিলতা নাই স্যার, কারণ আমি তো ওই ভুক্তভোগী, আমি ভাষা কমপ্লিট শেখার পরেও আমি পরীক্ষা দিতে পারিনি, আবেদন লটারিতে নাম উঠেনি আর ভাষা পারদর্শিতা আবেদন করতে পারিনি। আচ্ছা, কোনো হ্যাঁ, এই কারণে একটু। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার কোশ্চেনটা হলো, আমরা যখন মানে জাপানে পড়াশোনার জন্য যাব বা ডিপ্লোমা করার জন্য যাব, এখানে কোনো বয়স বা স্টাডি গ্যাপের কোনো বিষয় আছে কি? হ্যাঁ, স্টাডি গ্যাপটা গুরুত্বপূর্ণ। বয়স, আপনার বয়সের সাথে যদি স্টাডি গ্যাপের সামঞ্জস্য না থাকলে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। আপনার স্টাডি গ্যাপটা একটু বলেন কিভাবে কি, একটু যদি ক্লিয়ার করা যায়। জি স্যার। স্যার আমার 2020 সালে আমি এইচএসসি কমপ্লিট করা, এখন অনার্স 4th ইয়ারের রানিং স্টুডেন্ট। তো আমি চাইতেছি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে মুভ করার জন্য। হ্যাঁ, আপনি বোধহয় তো আমাকে এখন ফোন যদি দিয়ে আমি বলছিলেন। জি স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছিলাম। হ্যাঁ, ফোন দিয়ে এই কথা এখন বলছিলেন। স্যার, হ্যাঁ এখন স্যার যে আমার তো এইচএসসি কমপ্লিট করে, বুঝছেন, আপনার কোনো প্রবলেম নাই, আপনি রানিং আছেন, তো আপনি চাচ্ছেন যে অনার্স না করেই আপনি শুধুমাত্র ইন্টার সার্টিফিকেট ইস্যু করে শো করে যেতে চাচ্ছেন, এই তো বিষয়টা? জি স্যার। আপনি স্টাডি গ্যাপ তাহলে যদি আপনি কি বলেন ইন্টার শেষ করছেন 20 সালে না? জি স্যার 20 সালে। 20 সাল তাহলে কত দাঁড়ায়? 6 বছর না? 6 বছর সমস্যা নাই, তবে আপনি ভার্সিটি সমস্যা হবে না। তবে এক্ষেত্রে হলো যে কলেজ কিছু কলেজের সব কলেজের রিকোয়ারমেন্ট একরকম না, বুঝতে পারছেন? তবে যেতে পারবেন। জি স্যার। জাপানে যাওয়ার ক্ষেত্রে স্যার আপনার ফিজিক্যাল কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি এমনি যাওয়া যাবে? মানে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট কি N5 দিয়ে কাজের ভিসা এরকম কোনো কিছু?
হ্যাঁ হ্যাঁ, এরকমের ভিতরে কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি? ফিটনেস বা একদম আপনার এতটুকু ওজন ভিতরে থাকতে হবে, ওজন টোজন এগুলো এতটুকু লম্বা লাগবে, এরকম কিছু না আছে না নাকি? না, এগুলো কোনো সমস্যা নাই, এগুলো কোনো সমস্যা না। তবে শারীরিকভাবে আপনি ফিট থাকতে হবে। শারীরিকভাবে আপনি আনফিট থাকলে আপনি তো যে কোনো দেশে, আপনি সৌদি আরব যেতে গেলেও যাইতে পারবেন না, তাই না? শারীরিকভাবে যদি ইন্টারনাল কোনো আনফিট চলে আসে, তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। আর কোনো আপনি যেটা বলতেছেন যে ওই একটু লম্বা, একটু ওজন বেশি, এগুলো কোনো সমস্যা না। একটু দাঁত ভাঙা, এগুলো কিছু না। ঠিক আছে। না আমি ওই ওই ওইখানে ওই যে ওইটা দেখে আমাদের মানে ভর্তি সংক্রান্ত তথ্য এটা দেখে আমি ভাবছিলাম যে হয়তো বাইরে যাওয়ার ক্ষেত্রেও হয়তো এরকমের কোনো কিছু আছে। না, কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার মেহেদী আসসালামু হাসান, আলাইকুম। হ্যাঁ আপনি বলছেন না? জি স্যার, আমি একটু কথা বলতাম স্যার, আমি হ্যাঁ বলেন মেহেদী। বলেন। স্যার আমি হচ্ছে এই যে কোরিয়ার ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আর কি, আমি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি আচ্ছা অলরেডি সেপ্টেম্বর ইনটেকে। আচ্ছা তো আমার হাতে তো অত একটা সময় নাই, আপনি তো জানেনই। আচ্ছা। তো এই সময়ের মধ্যে আমি আর কি যতটুকু সম্ভব শিখে যেতে চাচ্ছিলাম, আর ওইখানে যাওয়ার পরও হ্যাঁ, যদি কন্টিনিউ করতে চাই, সেক্ষেত্রে যদি টাইমটা শিফটিং করতে চাই, সে তো প্রবলেম হবে কোনো? কোনো প্রবলেম নাই আর স্যার আমাদের। বইটা কি আপনি provide করবেন? না, বই আমরা প্রোভাইড করব না, বই আপনাদের সংগ্রহ করতে হবে। শুধুমাত্র বেসিক বইটা আমরা পিডিএফ যেটা আছে আমরা ওটা দিয়ে দিব। আর টেক্সট বুক আপনি কিনে নিয়ে যাবেন দেশ থেকে, এবং শব্দের অর্থের বই আপনি আমাকে যোগাযোগ করবেন, না কোনটা কিনতে হবে আমি বলে দেবো। আর আপনি যেটা বললেন মেহেদী হাসান, সেটা হচ্ছে আপনি এখান থেকে এক সপ্তাহ ক্লাস করে আপনি কোরিয়াতে গিয়েও অনলাইনে ক্লাসগুলো করতে চাচ্ছেন, আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর টাইম শিফটিং এর যে ব্যাপারটা বলেন, এটা কোনো প্রবলেমই না। কারণ আমাদের যে স্টুডেন্ট, এরা চাইলে 2-4 বছর মানে শেষ পর্যন্ত, মানে কোনোভাবে একজন পারতেছেন না, তাকে আমরা কখনোই বাদ দিই না, শেষ পর্যন্ত থাকতে পারবে, কোনো প্রবলেম নাই, সুযোগ দিই। জি স্যার, আর মাস্টার্স এর ব্যাপারে স্যার এই বিষয়ের ব্যাপারটা রেশিওটা কি সবাই বলে 100%, এই ব্যাপারটা আপনার কাছে কতটুকু অথেন্টিক মনে হয় কোনটা মাস্টার্স? বিষয়টা? আচ্ছা, অথেন্টিক এখন আসলে যাওয়া যায়, স্টুডেন্ট ভিসা তো, এই ব্যাপারে আসলে আপনার ভিসার ব্যাপারে এখন আপনিই জানেন এজেন্সি কিরকম বা কাদের সাথে আপনি কন্ট্যাক্ট করছেন। এইভাবে তো অনেক যাচ্ছে, স্টুডেন্ট ভিসায় যাচ্ছে। তবে আপনার ভাষা লাগবে তো, ভাষা না জানলে তো আপনার ভাষার সার্টিফিকেট দিতে হবে তো। জি স্যার, এটা হচ্ছে আপাতত হচ্ছে রিকোয়ারমেন্ট না, বাট ওইখানে লিভিং করার জন্য বা সেই ক্ষেত্রে ভাষাটা দরকার, ওই জায়গা থেকে আমি চিন্তা করি আর কি ক্লাসটা করা আর কি আমার। ও, আচ্ছা আমার কথা কি একটু কম কম শোনেন আপনারা? কথা কি ক্লিয়ার শোনা যায়? শোনা যাচ্ছে তো, ক্লিয়ার শোনা? আচ্ছা জি না স্যার, শোনা যাচ্ছে। না, অনেকে আবার এই যে হ্যাঁ ভাই আপনাদের শোনা যাচ্ছে। গ্রুপে টেক্সট করতেছে যে কথা কথা নাকি ক্লিয়ার শোনা যায় স্যার? কম শোনা যায়, না স্যার, এরকম ঠিক আছে। বলতেছে না। আচ্ছা এটা এখন হচ্ছে স্যার দেখেন, নেটওয়ার্ক প্রবলেম, সেই কারণে হতে পারে। হ্যাঁ জি হইতে স্যার। পারে হইতে পারে। আচ্ছা মেহেদী হাসান, আপনি সমস্যা নাই, হ্যালো আপনার যদি স্যার, ভিসার আসসালামু আলাইকুম। প্রোগ্রামটা থাকে, আপনি সামনের দিকে আগান। আর ভাষাগত দিক থেকে যত রকমের সাপোর্ট লাগে, শিক্ষা প্লাস যে প্রকল্পটা অথবা খান একাডেমি আপনাদের সাথে আছে, কোনো প্রবলেম নাই। মেহেদী এমডি নাহিদ হোসাইন বলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্যার আমি কিছু কথা বলতে চাচ্ছি যে হ্যাঁ আপনি একটা প্রশিক্ষণের কথা বললেন। হ্যাঁ আমি যুব উন্নয়ন থেকে হ্যাঁ, যুব আমরা উন্নয়ন। 3 মাসে একটা প্রশিক্ষণ করছি। আচ্ছা এই যে 5টা ফিল্ডে, আচ্ছা গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য, পোল্ট্রি। আলামিন একটা মিউট করে নোটিশ রাখেন, দিছি, আলামিন অবশ্য শেখ আপনি মিউট করেন, গ্রুপে আপনার দিচ্ছেন। কাছে আসবো। হ্যালো হ্যাঁ ইয়া হ্যালো বলেন, স্যার। নাহিদ হোসেন বলেন। জি স্যার, আপনি যুব উন্নয়নে একটা সার্কুলার দিচ্ছি, অবশ্য ওখান থেকে আমি 3 মাসের মেয়াদী একটা প্রশিক্ষণ করছি আচ্ছা 5টা ফিল্ডে, গবাদি পশু, পোল্ট্রি, মৎস্য, কৃষি। হ্যাঁ এখন স্যার আমি এটা কিছুদিন আগে করছি প্রশিক্ষণটা, এখন এখান থেকে আমি হ্যাঁ মানে কিভাবে জাপান যাইতে পারি, আচ্ছা জাপান ভাষা থেকে, মানে আচ্ছা এই বিষয়ে একটু কিছু বলতেন, আমার জন্য উপকার হইতো। হ্যাঁ নাহিদ হোসাইন, এইখানে জি যতজন আছে আপনি জি সবার স্যার, আমার থেকে, এখন আমার কাজ কি স্যার? আমি বলি আপনি শুনেন, আপনার কাজ সম্পর্কে আমি বলবো। এটা হচ্ছে এখানে যারা আছে তাদের মধ্যে থেকে আপনি কয়েক ধাপ আগায় আছেন তা জানেন? আপনি যুব উন্নয়ন থেকে আপনার একটা প্রশিক্ষণ নেওয়া আছে, সুতরাং আপনার জন্য ভাষা শিখেই জি যুব স্যার। উন্নয়নে যোগাযোগ করলে একটা পদ্ধতি তারা দিয়ে দিবে, যেভাবে করেন। কেন বললাম এই কথা? যুব উন্নয়ন থেকে জাপানে পাঠানোর জন্য কয়েকদিন আগে একটা সার্কুলার দিছে তারা। জি স্যার, আপনার গ্রুপে ভাষা জানা দেওয়া থাকলে আপনি আছে। এখনই গিয়ে যোগাযোগ করতে পারতেন। তো
তো যেহেতু নাই আপনি ভাষা কন্টিনিউ করেন, বাকি বিষয়গুলো আমাদের উপর ছেড়ে দেন, কখন কি করতে হবে, কিভাবে কি করলে ভালো হবে। আমরা ক্লাসে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তবে আপনি বোধহয় ক্লিয়ার যে আপনি যুব উন্নয়ন থেকে করছেন, মানে আপনি কয়েক ধাপ আগায় আছেন। আপনি যুব উন্নয়নে যোগাযোগ করলে আপনার একটা ব্যবস্থা হবে। আখি শেখ কিছু একটা বলতে চাচ্ছেন, হ্যান্ড স্যার রাইজ আমার করছেন, ভাষাটা বলেন। জানা নাই। হ্যাঁ, ভাষা শিখেন। জি স্যার, আমি এই ভাষার জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান করছি, মানে মানে 100% মানে ভাষাটা শিখতে পারি, হ্যাঁ এই কারণে আশা আর কি হ্যাঁ, স্যার। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আপনি চেষ্টা করেন, আমরা আপনাদের জন্য সর্বোচ্চ দেব ভাই। আমরা যদি আপনারা চান, আপনারা যদি ওই একটা গ্রামের একটা কথা বলে, কয়েক কি বলে না, কেউ আমার জন্য হাঁটু পানিতে নামলে তার জন্য মাজা পানিতে নামতে রাজি। তো আমাদের বিষয়টা এরকম, আমাদের আপনাদের ভালো রেজাল্ট করায় আমাদের সুনামটা আনতে হবে। আপনারা নামেন, আপনারা হাঁটু মাজা পানিতে নামেন, দেখেন আমরা কি করি, আমরা বুক পানিতে নামি কিনা। তো আখি শেখ আপনি মিউট করে দেন। নাহিদ হাসান, আখি শেখ বলেন। জি খান ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তহিদুল আসসালামু আলাইকুম স্যার। আমির তামিম, একটু আখি শেখ অনেক আগে ইয়ে করে রাখছে, একটু কথাটা শুনি, এরপরে জি তাহিদুল আপনার কাছে আসবো। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। জি আমি জাপানের ভাষা মোটামুটি ডুওলিঙ্গো থেকে অনেকটাই আগে আসছি, আচ্ছা, প্রায় স্কোর প্রায় 9 চলে আসছে। তো ওখান থেকে কি ডুওলিঙ্গো থেকে কি কোনো কিছু চান্স পাওয়া যাবে? ডুওলিঙ্গো থেকে যদি আপনি ভাষা কিছুটা করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিছুটা আগায় আছেন বলতে পারেন। তবে তবে জাপান ফাউন্ডেশন কর্তৃক যে বইগুলো আছে, যে বইয়ের মানে উপরে ভিত্তি করে আপনি N5 পরীক্ষা দিবেন, তার সাথে ডুওলিঙ্গোর কোনো সম্পর্ক নাই। ডুওলিঙ্গোতে বেশি অল্প কিছু স্পেসিফিক ভাবে কিছু কথা শেখা যায়, বুঝতে পারছেন? যদিও গ্রামার ট্রামার আসে, এগুলো শেখা যায়। তবে আপনার ভাষা শিখতে হবে আপনার N5 পাস করতে হলে, ডুওলিঙ্গো থেকে হবে না। আচ্ছা, এটা কি ইন্টার থেকে কি করা যাবে নাকি? বুঝতে পারেন, আবার একটু আমি বলেন তো তো। স্টুডেন্ট ভিসা কি বছর যাওয়া যাবে? স্টুডেন্ট বিষয়ে সবসময় যাইতে পারবেন, আপনার ভাষা জানা থাকতে হবে। হ্যাঁ, আপনার ভাষা জানা থাকতে হবে N5। এরপর হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় আবেদন করতে পারবেন। আর শুধুমাত্র N5 দিয়ে জাপানে যাওয়া বোকামি স্টুডেন্ট ভিসায়। চেষ্টা করবেন N4 শেষ করে এরপর হলো জাপানে যাওয়া। কেন? আপনি জাপানে গিয়ে নিজে যেন কাজ করে সেই টাকা দিয়ে আপনি স্টাডি করতে পারেন, এটা থাকবে আপনার টার্গেট। আর ওটা করতে গেলে আপনার N4 করে যেতে হবে বাংলাদেশ থেকে। আশা মানে করি আমি বুঝতে পারছেন। বেসিক ধারণাটা তাহলে ডুওলিঙ্গো থেকে কিছু পাইছি আর কি, তাহলে আমি ক্লাস করলে আর একটু সহজে বুঝতে পারবো না? হ্যাঁ সহজে, হ্যাঁ এটাই এই দিক থেকে অনেক আগানো, আপনি ক্লাস সহজে বুঝতে পারবেন, আপনাকে বোঝানো আমার জন্য সহজ হবে। ওকে, আচ্ছা, ধন্যবাদ। এরপরে বিমল তানগাছ, যাই হোক, এই যে আকি শেখ বলেন। জি আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, বিমল, হ্যাঁ বিমল সাহেব, আপনি একটু ওই যে আকি সাহেব অনেকক্ষণ যাবত কথা বলতে চাচ্ছে, দেখি কি বলে। হ্যাঁ শুনি। হ্যাঁ আকি বলে। আমি বলছি যে টপিক 1 or 2 কমপ্লিট করার পর মেবি আমি হচ্ছে কোরিয়ার স্টুডেন্ট ভিসা পাবো, কিন্তু আমাকে কতগুলো মানে সংখ্যক ওয়ার্ড জানতে হবে এগুলো কমপ্লিট করার জন্য? আচ্ছা, আপনি যে প্রশ্নটা করছেন, এটা যদি আমি সুন্দরভাবে সত্য কথা বলি, আপনি ভয় পাবেন। আসলে বিষয়টা ওইভাবে না, ওই যতগুলোই লাগুক আপনি পারবেন, এইটি মনোবল নিয়ে সামনের দিকে আগান, কোনো প্রবলেম নাই। আমার হাঙ্গুল কমপ্লিট, এখন আমি জাস্ট ভাবতেছি এখন কি আমি ওয়ার্ড শিখবো নাকি হচ্ছে গ্রামার শিখবো। আপনার হচ্ছে ওই আপনি ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে, আপনার গ্রামার সহকারে ভোকাবুলারি মুখস্থ করতে হবে, এবং সেই গ্রামার এবং আপনার যে ভোকাবুলারি আছে তা দিয়ে বাক্য গঠন করে কথা বলতে শিখতে হবে। হ্যাঁ, সেন্টেন্স মেকিং। হ্যাঁ, সেন্টেন্স মেক করা শিখতে হবে। এইভাবে যদি করেন আপনি টপিক 2 পাস করতে পারবেন, এর বিকল্প নাই। টপিক 2 2500 ওয়ার্ড শিখতে হবে না মেবি। না, 2500 ওয়ার্ডে আপনি ইউবিটি পরীক্ষা দিতে গেলে আপনার প্রায় 6-7 হাজার ওয়ার্ড মিনিং লাগে। যাই হোক, ওইদিকে আপনার মনোযোগ রাখবেন না, আপনি করবেন যে আপনি পারবেন, যদি আপনার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আপনি পারবেন, ওইরকম একটা মনোবল নিয়ে সামনের দিকে আগাইতে হবে। জি, থ্যাংক ইউ। বিমল বলেন, বিমল সাহেব। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আমাদের তো এই পরীক্ষা তো মনে হয় ওই লিসেনিংও দিতে হবে। এখন এখানে লিসেনিং মানে ক্লাসটা কিভাবে নেওয়া হবে এটা একটু জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, লিসেনিং ক্লাসটা হবে আপনাদের সবার সামনে, বই থাকবে, আমরা এখান থেকে লিসেনিং প্লে করব, লিসেনিং সবাই শুনবেন, আমরাও শুনবো, ঠিক আছে? যেটা মনে হয় সঠিক মনে হয় ওইটা আমরা অ্যানসার করব। এইভাবে লিসেনিং গুলো কমপ্লিট করব। লিসেনিং আপনাদের শোনাবো, কোনো প্রবলেম নাই, লিসেনিং শুনতে পারবেন, এবং আমাদের স্ক্রিনে বই থাকবে, সেই বই থেকে দেখতে পারবেন।
আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে ওই যে ধরেন আমার একটা ক্লাস মিস হলো, এটা কি আমি ওই মেকআপ ক্লাস করতে পারবো কিনা? ধরেন আমি আজকে রাতে ক্লাসটা করতে পারি না, আমি কি ওই ওই ক্লাসটা সকালে বেসে মানে করতে পারবো কিনা, মানে ক্লাসটা এরকম? হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি। এই কথার উত্তরটা আমরা এর আগেও যদি দিছি, আপনি ছিলেন কিনা জানি না। বিষয়টা হচ্ছে যদি আপনি কোনোভাবে ক্লাস মিস করেন, সেক্ষেত্রে জি যে ক্লাসটা মিস করছেন ওইটা রেকর্ড ক্লাস থাকবে, আপনাদের গ্রুপ করা থাকবে, ওই গ্রুপ থেকে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। সম্পূর্ণ ক্লাসে রেকর্ড থাকে আমাদের, শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড থাকে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, আর আচ্ছা ঠিক কেউ? আছে, সালাম। নয়ন তালুকদার। আর অনেক রাত হচ্ছে এখন, আর যদিও আপনাদের আমরা আগামী কালকে থেকে পূর্ণাঙ্গ ক্লাস করার প্রস্তুতি নিব, সেভাবে মনোবল নিয়ে সামনের দিকে আগাবো। আর কি কারো কোনো প্রশ্ন আছে বা জানার আছে কি? স্যার আমি রফিকুল ইসলাম বলছিলাম, স্যার আমি তো একটা কোশ্চেন ছিল কয়টি ভাষা শিখতে চাই। আমি তো সর্বপ্রথম নূতন স্যার। কে? রফিকুল ইসলাম? হ্যাঁ, হ্যাঁ, চুয়াডাঙ্গা জি থেকে স্যার। না রফিকুল ইসলাম? জি স্যার। কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, অবশ্যই শিখবেন, সমস্যা নাই তো। এখন আমি আপনারা সবাই নূতন স্যার। একদম নতুন? জি স্যার, একদমই নতুন। হ্যাঁ, এটা আপনার যে কোর্সটা শুরু হচ্ছে এটা একদম নতুনদের জন্যই। আচ্ছা স্যার, আমার যে একটা কোশ্চেন ছিল স্যার, আমরা যখন ক্লাস করব বা আমাদের ক্লাস শেষ হওয়ার পরে আমরা কি সেলফ স্টাডি করার কোনো সুযোগ পাবো, বা আমাদের যে মানে হোমওয়ার্ক দেওয়া হবে হ্যাঁ ওইগুলা কি মানে দৈনিকেরটাকে দৈনিকে চেক দেওয়া হবে, এরকম কোনো গাইডলাইন আছে স্যার? হ্যাঁ, হোমওয়ার্ক দৈনিক, এটা দৈনিক চেক দেওয়া হবে, দৈনিক চেক দিয়ে থাকি আমরা। ক্লাস যখন আমরা কন্টিনিউ করি তখন প্রথম 20 মিনিট যার যার হোমওয়ার্ক জমা দিয়েছেন যারা যারা, সেই হোমওয়ার্কগুলো আমরা লাইভ জি ক্লাসে দেখি। ঠিক আছে, হোমওয়ার্ক জি যেগুলো জি দিয়ে থাকবে ওইগুলো দেখবো। আর আপনারা গ্রুপ স্টাডির যে কথাটা বললেন, সেটা হচ্ছে আপনাদের যে গ্রুপটা করা হবে, যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা করে দেওয়া হবে, সেই গ্রুপে আপনারা সবাই মিলে গ্রুপ স্টাডি করতে পারবেন, সুযোগ আছে। জি জি স্যার, বুঝতে আর পারছি। সেটা করার জন্য যা যা করতে হয় আমরা সেই সাপোর্ট দেব। আচ্ছা, আবার একটু চুয়াডাঙ্গার রফিকুল সাহেবের কাছে আসি। এটা হচ্ছে একদম জি স্যার। নতুনদের থেকে একদম শুরু থেকে শুরু করছি এই কোর্সটা আমরা, আপনারা সুযোগ পাবেন। আর প্রধান যে জি রেস্ট্রিকশন ছিল আমাদের এই কোর্সের, সেটা হচ্ছে যে যাদের জন্য এই কোর্সটা আসলে এই প্রকল্পের যে কোর্সটা শুরু করা ছিল, তাদের হচ্ছে যারা প্রবল ইচ্ছা, যে সকল তরুণ তরুণীর বিদেশে যাওয়ার প্রবল ইচ্ছা আছে কিন্তু বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে পারে না, তাদের জন্য সহজ ও সহনশীল পথ তৈরি করা হলো আমাদের প্রকল্পের কাজ। এই ছিল আমাদের প্রকল্পের থিম। আরেকটা দেখবেন স্লোগান, শিখবে সবাই গড়বে আগামী, অল্প খরচে শিক্ষা প্রকল্প, এই বিষয়গুলো দেখবেন। জি তো ওইটা যেহেতু বাছাই করা যাচ্ছে না এই মুহূর্তে, আমরা ওইভাবে একটু প্রিপারেটেড না যে আপনাদের যাচাই বাছাই করে তারপর হলো ভর্তি নেব, এই কারণে সবাই শিখতে পারবেন আপনারা। আর আপনাদের পরিচিত যারা আছে তারাও আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবে। বুঝতে পারছেন? আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, যেহেতু আমাদের কিছু কোঠা এখনো আছে, পরিপূর্ণ হয়নি বা ভর্তি কার্যক্রম শুরু হয় নাই বিদায় আমরা হ্যালো বুঝতেও স্যার। পারতেছি না আমাদের টার্গেটটা হবে কিনা। এই কারণে আপনাদের পরিচিত বা শুভাকাঙ্ক্ষী হ্যালো যারা আছে স্যার। তাদেরকে নিয়ে নেবেন। স্যার হ্যাঁ, গ্রুপে ফর্মটা পাঠাই দেন স্যার, ওই গ্রুপে আচ্ছা ফর্ম, ভর্তি ফর্মটা পাঠাই দিন। আচ্ছা গ্রুপে ফর্ম লিংক দিয়ে দেবো, কিন্তু ফর্মে হচ্ছে কি হ্যালো ভর্তি স্যার। নিশ্চিত করার সময় 500 টাকা ফি সাথে সাথে পেমেন্ট করতে হবে। এখানে অটোমেটিক সিস্টেম করা, ওইখান থেকে সাথে সাথে পে করে দিতে হবে। হ্যাঁ, তাহলেই ভর্তিটা কমপ্লিট হবে, এছাড়া হবে না। স্যার আমি একটু কথা বলতে চাই। বলেন। জি, আমি হচ্ছে টাঙ্গাইল টিডিসি থেকে ওই N5 কোর্স করতেছি, জাপানিজ কোর্স। আচ্ছা তো লাস্ট হচ্ছে 20 দিন যাবত ক্লাস করতেছি। তো আমি হিরাগানা, কাতাগানা, যুক্তবর্ণ এগুলো আমার কমপ্লিট, কিন্তু স্যার হচ্ছে যেভাবে পড়াইতেছে ক্লাসে, হ্যাঁ আমি ওনার সাথে আর কি মানে পারতেছি না। উনি লেসন 2-3 পর্যন্ত চলে গেছি, আমার এখন জাস্ট কাতাকানা, হিরাগানা এগুলো কমপ্লিট হয়েছে। আচ্ছা, এনামুল ঠিক হক, আছে। আপনার আপনার প্রশ্ন আর বলতে হবে না, আমি টোটালি ক্লিয়ার কি আপনি কি বলতে চাচ্ছেন। এখন জি, তো টিটিসি এখন আমাদের টিডিসি থেকে যে বইগুলা দিছে, এই বইয়ের যে লেসন গুলা মানে সেম বই কি আপনি পড়াবেন নাকি আপনার সেম বই, বইয়ের লেসন বই সেম এটা বই? বই আলাদা করার কোনো সুযোগ নাই ভাই, বই সেম থাকবে। এখন আপনার যে প্রবলেম ইনামুল হক, আমি সংক্ষিপ্তভাবে একটা কথা বলি। আপনি হচ্ছে আইএম জাপানের বেস, টিআইটিপি টেকনিক্যাল ইন্টার্নের বেস হচ্ছে আপনি, বুঝছেন? জি, এখন বাট আমার ইচ্ছা, হ্যাঁ এখান থেকে ভাষা শিক্ষা হ্যাঁ হচ্ছে SSW 1 এ যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে ওই আপনি টিটিসি থেকে আপনি N5 আপনার জন্য কষ্টসাধ্য হইতে পারে। টিটিসির প্রেশারটা কোথায় জানেন? আপনাকে জি হলো N5 এর জন্য প্রস্তুতি দেয়া করতে হবে, বা N5 হলো
আপনার অপশনাল। N5 তাদের মুখ্য বিষয় না, তাদের মুখ্য বিষয় হলো বিএমইটি পরীক্ষা। এখন বিএমইটি পরীক্ষা হলো টোটালি হলো মুখস্থ পরীক্ষা। আলামিন শেখ একটু ভাই মিউট করেন, আপনার কাছে আসবো আমরা। এখন এই বিএমইটি পরীক্ষাটা হলো টোটালি হলো মুখস্থ, মানে মুখস্থ পরীক্ষা, হ্যাঁ। আর N5 হলো আপনার বাস্তবে আপনার খাতা কলমে আপনার জানতে হবে, সেন্টেন্স মেক করা, তৈরি করা জানতে হবে, গ্রামার বুঝতে হবে। তো এই জন্য হচ্ছে N5 এর যে পড়াগুলো টিটিসি থেকে ওইগুলো গুরুত্ব থাকে না, গুরুত্ব দেয় না। তারা শুধুমাত্র বিএমইটির জন্য, আইএম জাপানের জন্য রেডি করে টিআইটিপি। এই কারণে খুব ভালো একটা যদি শিখতে আপনি পারেন, আপনি অনেক পরিশ্রম করতে হবে। আচ্ছা। আর আর সেক্ষেত্রে হচ্ছে আমি ইন্টার পরীক্ষা দিছি হচ্ছে 2017 সালে। আচ্ছা। তো আমি পরীক্ষায় হচ্ছে আরো ইন্টারে দুই বছর গ্যাপ গেছে, মানে আমার 20 সালে আর কি সার্টিফিকেট আসছে। আচ্ছা। তারপরে আর পড়াশোনা করি নাই। এখন ভাবতেছি যে ভাষা শিখা ওই জাপানে যাওয়ার FSW1 ভিসায়। তো আচ্ছা। আমি কি যেতে পারবো? আচ্ছা, এসএসডব্লিউ তো আপনার ভাষাগত কোনো প্রবলেম নাই, মানে সার্টিফিকেট বা কবে পাস করছেন বা এগুলো আমি কোনো যদি সমস্যা এই নাই। অবস্থায় যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ যাইতে চাই, আমি কি পারবো এই সার্টিফিকেট দিয়া? আমার অবশ্যই যেহেতু পারবেন, কেন 7-8 নয়? বছর গ্যাপ পড়ে গেছে। আপনি তো এসএসডব্লিউ 1 এ যাচ্ছেন, আপনি তো আর ইয়াতে যাচ্ছেন না। এসএসডব্লিউ হচ্ছে কাজের বিষয় ওটা। জি, আর যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাইতে চাই, আমি কি যাইতে পারবো? আমার হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেলে আপনি যদি শিখতে যান, কোনো ভার্সিটিতে পড়তে চান, স্টুডেন্ট হিসেবে যেতে চান, সেক্ষেত্রে যে আপনার স্টাডি গ্যাপ, সেটা অবশ্যই একটা ব্যাপার, একটা ফ্যাক্ট। আর আরেকটা বিষয় হলো যে অনেক ভার্সিটি আছে, আপনি একটা ভার্সিটিতে চান্স পাবেন না। একটা ভার্সিটিতে স্টাডি গ্যাপ 2 বছরের 3 বছরের বেশি অ্যালাউ করে না। আরেকটা ভার্সিটি দেখবেন যে স্টাডি গ্যাপ তাদের কোনো সমস্যাই না। আরেকটা ভার্সিটি দেখবেন 5 বছর পর্যন্ত লিমিটেশন তাদের করা, অর্থাৎ আপনি এই সুযোগগুলো গ্রহণ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো স্যার, আমার একটু আবার কথা ছিল। আবার কথাই নিয়াজ মুর্শিদ না, বলেন। এটা কি বয়সের কোনো বাধ্যবাধকতা আছে? আবার একটু বলেন, আপনার কথা ক্লিয়ার শুনতে পাইনি নিয়াজ ভাই। এসডব্লিউ বিষয়ে বা জব বিষয়ে কি বয়সের কোনো বাধ্যবাধকতা আছে? না, বয়সে কোনো লিমিটেশন নাই। শারীরিকভাবে ফিট থাকতে হবে, শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং মেডিকেল উত্তীর্ণ হতে হবে। এমনি বয়সের কোনো লিমিটেশন নাই। তবে সবার হচ্ছে একটু মোটামুটি 40-এর ভিতরে যাওয়াটাই হলো উত্তম। এর থেকে বেশি হয়ে গেলে যে কোনো দেশ ত্যাগ না করাই উত্তম। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত অপিনিয়ন, তবে বয়সের কোনো প্রবলেম নাই। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। প্রশ্নটা ছিল যে ইন্টারন্যাশনাল জব ভিসা যাওয়ার জন্য জাপানে আপনার হলো N5 কমপ্লিট করে কি যাওয়া যাবে? N5 এর পরে N4 করতে হবে। N5 এর পর N4 করতে হবে, বেশ ভালো কথা। আর এখানে কি ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য কি বয়সের কি কোনো সময়সীমা আছে? বয়সের কোনো লিমিটেশন নাই। আগে যে নিয়াজ মুর্শিদ ভাইকে যেটা বললাম, বয়সের কোনো লিমিটেশন নাই, তবে 40-এর মধ্যে থাকাটা উত্তম। কিন্তু আমি এর আগে দুইটা এজেন্সির সাথে কথা বলছিলাম, যার কারণে আমি একটু কনফিউজ, আপনার সাথে সংযুক্ত হয়েছে এই কারণেই। ওনারা বলছিল যে 35-এর ভিতরে যেতে হবে, 35-এর ভিতরে যেতে হবে। এরকম কি কোনো সময় সীমা বেঁধে দেওয়া আছে কিনা? এটা হয় কি, এগুলো হচ্ছে কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে। আপনার অনেক ফোন আসতেছে, আপনি একটু মিউট করে রাখেন। এগুলো হলো কোম্পানি যে আপনার ভিসা দিবে, যে কোম্পানি, তাদের অনেক সময় অনেক রিকোয়ারমেন্ট থাকে। আপনি হয়তো যে এজেন্সি বা যাদের মাধ্যমে যোগাযোগ করছিলেন, তাদের হাতে যে সুযোগগুলো ছিল, তাদের চাহিদা ছিল 35 বছরের মধ্যে লোকজন দরকার, মানে ম্যান দরকার। হ্যাঁ, এক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে, তবে বয়সের কোনো সমস্যা হয় না যদি কোম্পানির, মানে যদি আপনার বয়সের লিমিটেশন না রাখে কোম্পানি। ঠিক আছে, এটাই ছিল ভাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। আর কি কেউ কিছু বলতে চাচ্ছেন? কারো কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি জানা থাকে, যদিও সবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন আপনারা। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, বলেন এমডি নাহিদ। স্যার, আমরা কি N5 কমপ্লিট করে এটা কি সরকারিভাবে গেলে, জাপানে যাইতে গেলে কি চূড়ান্তভাবে কি পরীক্ষা দিতে হবে কোনো? আপনি N5 এই বিষয়ে কিছু বলতেন? হ্যাঁ, N5 করে তো আসলে জাপানে যাওয়া যায় না অ্যাকচুয়ালি। শুধুমাত্র স্টুডেন্ট যারা, তাদের জন্য জব N5 ভিসা করে যেতে চায়। জব ভিসা গেলে আপনার N4 লাগে।
এখন যদি জাপান থেকে আপনাকে বলে যে N5 হলেই হবে, আমার এরকম এরকম লোক দরকার, সেক্ষেত্রে তো আপনি যেতেই পারবেন, কোনো প্রবলেম নাই। তবে N4 করে যেতে হবে। আর পরীক্ষার যে ব্যাপারটা আছে, আপনার বাংলাদেশে আপনার জাপান ফাউন্ডেশন কর্তৃক পরীক্ষা আয়োজন করে বছরে 2 বার, ডিসেম্বর এবং জুলাই। এটা এই বিষয়টা নিয়ে আমরা আগামীকালকে ক্লাসের শুরুর দিকে সংক্ষিপ্ত একটা আলোচনা করে আমাদের ক্লাস শুরু করব, যে আবেদনটা কখন কিভাবে করতে হবে। বুঝতে পারছেন? স্যার আমাদের ক্লাসটা মানে কবে থেকে শুরু হবে ক্লাসটা? সময় ক্লাস এই আজকে আপনি ক্লাসের মধ্যে আছেন, তবে এটা হলো শুভেচ্ছা ক্লাস। এই কারণে আমরা পড়ালেখার দিকে যাই নাই। শুধু পড়ালেখা করলে হবে না নাকি? আপনাদের সুখ দুঃখ, আমাদের সুখ দুঃখ তো শুনতে হবে নাকি? এই হলো বিষয়টা। আগামীকাল থেকে আমরা পুরোপুরি মনোযোগী হব পড়ার দিকে। আর গ্রুপে মনোযোগ রাখবেন, নজর রাখবেন, সর্বসময় সবসময় নোটিশ দেওয়া থাকবে গ্রুপে। হ্যাঁ, এনামুল হাসান স্যার বলতেছিলাম যে N5 এ তো ভর্তি হচ্ছে আমরা, কিন্তু N4 এর পরে N5 এ তো আমরা ডিসেম্বরে পরীক্ষা দিব। তারপরে কি N4 শেখার জন্য কি আপনারাই কোনো ব্যাচ চালু করবেন, নাকি আমাদের আবার অন্য কোথাও থেকে শিখতে হবে? না, অন্য কোথাও থেকে শিখতে হবে না, আমাদের থেকে শিখতে পারবেন। এবং N4 আপনারা আল্লাহর রহমতে জুলাই মাসে পরীক্ষা দিবেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। স্যার হ্যাঁ রিয়াজ স্যার স্যার অনেকে তো কোশ্চেন করছে স্যার, এখন আমি একটা মানে পার্সোনাল একটা কোশ্চেন করি। স্যার আমি আপনাকে ওইদিন বলছিলাম যে আমার তো হিরাগানা কাতাকানা ওইগুলা কমপ্লিট, কম্পাউন্ডও কমপ্লিট। হ্যাঁ, এখন স্যার আমি চাইতেছি যে এখন ভোকাবুলারিতে মুভ করার জন্য, এখন অধ্যায় 1 এটা আমার ভোকাবুলারি মোটামুটি একটা আয়ত্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু স্যার এখন প্রবলেমটা হয়েছে যে আমি একদিক দিয়ে পড়ি, আরেক দিক দিয়ে ভুলে যাই। আচ্ছা, এখন স্যার এটার কি কোনো সলিউশন আছে? হ্যাঁ, সলিউশন অবশ্যই আছে। এইটার এটা কিভাবে করলে হেল্পফুল হবে স্যার? হ্যাঁ, এটা হয় কি দেখেন, বিদেশি ভাষা, এই ভাষার সাথে আপনার যে মস্তিষ্ক এতদিন পর্যন্ত পরিচিত ছিল না। আপনি হঠাৎ করে দিয়েছেন এই ভাষাটাকে আপনার মস্তিষ্ক, ব্রেনকে। আপনার মস্তিষ্ক বলতেছে কি কি বলতেছে, কি বলে, পাগল হয়ে গেল না? এখন দেখবেন এই মস্তিষ্ক যখন একদিন ছাড়া 5 দিন, 5 দিন ছাড়া 10 দিন শুনতেই থাকবে, যখন আপনার মাথায় শুধু ঢুকাইতে থাকবেন, তখন সে এটার সাথে একটা ফ্রেন্ডলি একটা সম্পর্ক তৈরি হবে। তখন সে দেখবে যে না ঠিক আছে, তো এত প্রতিদিন একই রকম, তাহলে সমস্যা নেই। তাহলে যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাবে এই ল্যাঙ্গুয়েজটার সাথে বা বিভিন্ন ভোকাবুলারির সাথে, অক্ষরের সাথে, তখন আপনার মনে রাখার প্রবণতা বেড়ে যাবে। আরেকটা কার্যকরী উপায় হচ্ছে সব থেকে কার্যকরী, সেটা হলো বেশি বেশি রিভিশন দিতে হবে। পড়বেন, ভুলে যাবেন, রিভিশন করবেন, পড়বেন, ভুলে যাবেন, রিভিশন দিবেন। এই হলো কাজ। ভুলে যাওয়া খুবই ন্যাচারাল। আমরা কেউ রোবট না, বুঝতে পারছেন? আমরা মেশিন না, কম্পিউটার হইলে আমরা ইনপুট করলে যা দিতাম থাকতো। যেহেতু আমরা মানুষ, আশা করি ভুলে যাওয়া খুবই আমাদের জন্য স্বাভাবিক। আমরা হলো চেষ্টা করব, আমরা মেধার ধারধারি না। এর আগেও আমি ক্লাসের শুরুর দিকে বলছি, মেধাবী আমি পছন্দ করি না কখনোই। চেষ্টা করেন, চেষ্টায় মেধাকে জাগ্রত জি স্যার। করেন। স্যার একটু হিরাগানা এটা একটু সহজ মনে হয়, বাট কাতাকানা এটা একটু মানে একটু কেমন কেমন মনে হয়। কাতাকানা বাদ দেন ভাই, কাতাকানা পড়তে বলছি, কাতাকানা আমাদের তো পড়ার দরকার নেই। শুধু হিরাগানা প্র্যাকটিস করেন আর হিরাগানা দিয়ে বানান করা শিখেন। জি স্যার, আমি তো রিডিং করতে পারি স্যার। হ্যাঁ, কাতাকানা একটু স্টপ রাখেন, আমরা ক্লাসে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি রিডিং পড়েন আর হিরাগানা দিয়ে যে ভোকাবুলারিগুলো আছে সেই ভোকাবুলারিগুলো একটু মুখস্থ করেন। জি স্যার, বুঝতে পারছেন রিয়াজ? আশা করি জি স্যার। যেহেতু আপনি একটা অবস্থানে আছেন, আশা করি সবারই মানে আপনার বিশেষ করে যেহেতু হিরাগানা প্রায় শেষ, ভোকাবুলারি শুরু করছেন, আপনার জন্য সহজ হবে, সবার জন্যই সহজ হবে, চেষ্টা করতে হবে। জি স্যার, জি স্যার। আচ্ছা, কারো কি কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলতে পারেন, আমরা তার সাথে কথা বলবো। স্যার ভর্তি ফর্মটা গ্রুপে দিয়ে দিলে অনেক ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু চাচ্ছেন, আমি আবারও বলতেছি, ভর্তির কোনো চাপাচাপি এখনই নাই। আপনারা চাইলে আজকে কালকে যখন মনে চাইলে এখনো ভর্তি হইতে পারেন, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা ভর্তির ফর্ম যেহেতু আপনি চাচ্ছেন আমরা দিয়ে দেবো, আমরা ভর্তি ফর্ম গ্রুপে দিয়ে দেবো, ভর্তি হইতে পারেন। যদিও এখন ভর্তি হওয়া মানে আমাদের একটু সহযোগিতা করা, কেমন আপনাদের যে তথ্যগুলো আমরা এখন থেকে সংগ্রহ করতে পারবো।
এটা আমাদের জন্য একটু সময় আমরা পেলাম, এই হলো হবে এলো বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আবারও সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, সেটা হলো যে আমাদের যে আপনাদের যে পড়াবো যতজনকে আমাদের একটা টার্গেট ছিল, আমার মনে হচ্ছে সেই টার্গেটটা ওই পর্যন্ত নাও হতে পারে। সুতরাং আপনাদের যদি শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব কেউ এরকম থাকে আগ্রহ, ওই যাকে তাকে ধরে নিয়ে আসবেন না বা ইয়া করবেন না। শুধুমাত্র আগ্রহী যারা পরীক্ষা দিয়ে বা পড়াশোনা রেগুলার নিয়মিত করে ভালো একটা রেজাল্ট আনতে পারবে, তাদেরকে এই কোর্সে যুক্ত করতে পারবেন। বুঝতে পারছেন? গ্রুপের মেম্বার অ্যাড হিসেবে আপনাদের ক্ষমতা দেওয়া আছে, আপনারা চাইলে যাকে তাকে অ্যাড করতে পারবেন এবং তারাও ভর্তি হতে পারবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময়। আগামী 24 তারিখ পর্যন্ত ভর্তি হওয়ার সময়, সবার জন্য এটা বাধ্যতামূলক, যে কেউ ভর্তি হতে পারবে এই কোর্সে। তো আশা করি আর কারো কোনো কথা নাই, মানে প্রশ্ন নাই, জানার নাই। যদি জানার থাকে সেগুলো হচ্ছে আমরা ক্লাস যখন শুরু করব আমরা ক্লাসে। স্যার হচ্ছে বাকি যে টাকাটা এটা কিভাবে পে করতে হবে? এটা কি মান্থলি পে করতে হবে না। নাকি একেবারে পে করতে হবে? ও আচ্ছা আচ্ছা, এই বাকি টাকার ব্যাপারে হচ্ছে জি এই যে এই সমস্ত প্রোগ্রাম বা যে প্রশিক্ষণগুলো থাকে এইগুলার ফি কখনো মান্থলি হয় না। এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স টোটাল পে করে এরপরে হলো 6 মাস থাকুক 4 মাস থাকুক যে কোর্সটা থাকে সেই কোর্সটা কমপ্লিট করতে হয়। এখন আমাদের যেহেতু অনলাইন কোর্স, আমরা একটা সবাইকে সুযোগ দিতে চাই যেন সবাই শিখতে পারে। সেই সুবাদে আমরা এই যে ভর্তি ফর্ম এটা নিশ্চিত করার জন্য 500 টাকা ওইখানে রাখা আছে, আর 2600 টাকা পে করার জন্য 10 থেকে 15 দিন বা কম বেশি একটা সময় আপনারা পেতে পারেন। আচ্ছা, মুনা চাকমা আমাকে মিউট করেন কেন ভাই? কেউ আপনার মনা চাকমা আমাকে বারবার মিউট করে দিচ্ছেন কেন? মনা চাকমা দয়া করে মিউট করবেন না, আপনি আপনার নিজেরটা মিউট রাখুন, আমারটা মিউট করার কোনো প্রয়োজন নাই। মনা চাকমা আশা করি শুনতে পারছেন। তো এনামুল, এই হলো বিষয়টা। আপনি হচ্ছে আপনারা এই 2600 টাকা পে করার জন্য নির্দিষ্ট একটা সময় পাবেন, সেটা 10 দিনও পাইতে পারেন, 15 দিনও পাইতে পারেন বা আরও বেশিও পাইতে পারেন। এটা আপনার পে করতে হবে একবারে এবং 10 দিনের মধ্যে পে করবেন, এরকম একটা মনোবল মাথায় রাখেন। যদি সময় পান, বেশি পান, সেটা আপনাদের জন্য ভালো। আর এগুলো তো পে করতে হবে, আপনি যত দ্রুত করবেন তত আপনার ঝামেলাটা শেষ, এই হলো বিষয়টা। আর অল্প টাকা তো আমাদের যে কোর্স ফি, এটা তো আসলে কোর্স ফি না, এগুলো হলো সার্ভিস চার্জ। আপনাদের কোর্সটা রান করার জন্য এবং এই প্রকল্পটা ঠিক রাখার জন্য হলো আমাদের যতটুকু নিতে হয় ততটুকুই আমরা নেওয়ার চেষ্টা করি। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং এই ক্লাসে শেষ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সর্বশেষ একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে সবাই নিয়মিত হন, নিয়মিত ক্লাস করেন। বিদেশি ভাষা নতুন একটি ভাষা, এই ভাষাটাকে যদি আপনার নিজের মতো করে আয়ত্ত আনতে চান তাহলে আপনার যে চেষ্টা, এই চেষ্টার কখনো কোনো ত্রুটি রাখা যাবে না। অনেকে আছেন যারা চাকরি বাকরি করেন বা কোনো একটা কাজ বাজ বা কিছু একটা করার পাশাপাশি করতেছেন, আমি তাদের স্পেশালি ধন্যবাদ, মানে আলাদা করে ধন্যবাদ দিতে চাই। সেটা এই কারণেই যে আপনারা কোনো একটা কর্ম করার পাশাপাশি করতেছেন, অর্থাৎ আপনার যে চেষ্টা সেটা একটু কম হইলেও আপনি চেষ্টা করতেছেন, এই হলো বিষয়টা। তবে চেষ্টা করবেন প্রতিনিয়ত 2 থেকে 3 ঘন্টা রেগুলার সময় দেওয়ার চেষ্টা করবেন। বইকে ভালোবাসেন, আশা করি এই ভাষাটা একদম সহজ হয়ে যাবে আপনাদের জন্য। তো স্যার আমাদের হচ্ছে জাপানিজ যে কোর্স, এটা কি আপনি শিখাবেন নাকি আমাদের অন্য কোনো টিচার উনি শিখাবে? আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আর নতুন কোনো সেন্সে বা শিক্ষক যদি থাকে আসে যুক্ত হয়, সেক্ষেত্রেও হতে পারে, এটা নোটিস করা হবে আগে। তবে সম্ভাবনা খুবই কম আপাতত, কারণ অনলাইনে যে ক্লাসের ব্যাপারটা, এটা আসলে অনলাইনে ক্লাস সবাই নিতে পারে না। এটা হলো একটা আলাদা একটা অভিজ্ঞতা থাকতে হয়, সে কারণে আমরা সবাইকে দিয়ে ক্লাস নিতে পারি না। বুঝতে পারছেন? জি জি, আপনার সাথে আপনার কথা শুনে মনে হলো যে না, এখানে ভালো কিছু হইতে পারে, আপনি ভালোভাবে শিখাইতে পারবেন, এই জন্যই বললাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ রিয়াজ, স্যার কিছুক্ষণ আগে শুনলাম যে স্যার যারা কোরিয়ান ভাষা শিখে তাদের একটা বই বা কি যেন একটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, এই জন্য ওনারা আটকে গেছে, এই জন্য ওদেরকে মানে লং টাইম প্রিপারেশন নিতে হইতেছে। তো
তো জাপানিজে যদি আমরা শিখতে চাই তখন কি আমাদের কি মানে ওইরকম অধ্যায়ভিত্তিক বা আমাদের চেঞ্জ হয় ওইরকম কি কোনো ইয়ে আছে কি এও আছে? এই ব্যাপারে হচ্ছে জাপান ফাউন্ডেশন ব্যালেন্স করে, তারাই সবসময় এই তথ্যগুলো দিতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ, সম্ভাবনা নাই। যে বইগুলো পড়ানো হচ্ছে পড়বেন, এইগুলোর মধ্য দিয়েই আপনাদের ইয়েগুলো হবে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আপনাদের বই নিয়ে কোনো সমস্যা হ্যালো নাই আশা করি। স্যার, আর স্যার স্যারের একটা হচ্ছে কোশ্চেন ছিল খান স্যার, সাহেব একটা বলতে ইউটিউব চাচ্ছি। চ্যানেল আছে, ওটা আপনারা দেখতে পারেন। স্যারের একটা খান সাহেব ইউটিউব চ্যানেল আছে, স্যার আপনার ওটা সার্চ ইউটিউবের দিয়ে চ্যানেলটা ইউটিউবে সার্চ ওটা দিয়ে লিংকটা একটু দিয়ে দিন স্যার গ্রুপে। আমরা যখন ফ্রি হব স্যার বা একটা কথা বলি স্যার, কিছু অবসর যদি সময় আমরা একটু যেন মনে না ভিডিও করেন। দেখতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের আর জন্য বিশেষ করে হ্যাঁ ইউটিউব চ্যানেলে খান সাহেব দিয়ে সার্চ দিবেন, তাহলে ওই স্যারের চ্যানেল চলে আসবে। তারপরে আমি চ্যানেল লিংক দিয়ে হ্যালো দেবো। হ্যাঁ, স্যার, যেহেতু সালাম আমি মনে একটা করে দিয়ে ভালো করছেন, আমি আপনাদের লিংকটা দিয়ে দিব। কিছু যদি মনে না করেন, আমি একটা কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলেন নাহিদ হোসেন। হ্যালো হ্যাঁ নাহিদ স্যার, বলেন। আমি তো ওই যে অনলাইনে জি স্যার, হ্যাঁ আমি অনলাইনে ফেসবুকে দেখতেছি মানে জাপানি ভাষা কোর্স হ্যাঁ দেখতেছি সবখানেই এর ফি 10,000 টাকা প্লাস, হ্যাঁ 11,000, 12,000, 14,000 এরকম হ্যাঁ স্যার। দেখেছি 10,000 নিচে নাই। আচ্ছা দেখতেছি স্যার এখন আপনারা যে যে এত স্বল্প মূল্যে দিচ্ছেন সার্ভিসটা, মানে এত স্বল্প মূল্যে কেন স্যার? নাহিদ হোসেন, আপনি কি এটা ক্লাসে শুরু থেকে ছিলেন জি স্যার, এটা ক্লাসে? একটু পরিষ্কার করে দিবেন। হ্যাঁ আমি বলবো শুরু না থেকে। স্যার, না ছিলাম ও না। আচ্ছা আচ্ছা, শুরু থেকে ছিলেন না। এইটা হচ্ছে ছিলাম না স্যার। আপনি যদি আমাদের থেকে কোর্স করেন তাহলে এটা হলো শিক্ষা প্লাস। আমাদের একটা প্রকল্প আছে, যেটা আমাদের এই প্রকল্প নিয়ে অনেক বড় মানে আশাবাদী আমরা, যে অন্য মানে বড় কিছু করার। তো এই শিক্ষা প্লাস প্রকল্পের অংশ হিসেবে আপনারা এই ভাষাটা শিখতে পারবেন। এখন এই প্রকল্পের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য হলো যে সকল তরুণ বা তরুণী যারা আছে বা ছেলে মেয়ে যারা আছে বিদেশে যাওয়ার প্রবল ইচ্ছা, এটা আমি এর আগেও বলছি, কিন্তু কি হয় যে টাকা পয়সা জি লাগে। স্যার। ভাষা শিখতে গেলে দেখা যায় ওই ভাষা শেখার পারপাসে একটা মানুষের 50,000 টাকা খরচ হয়ে যায়, যাওয়া আসা, ক্লাস করা, 20,000 টাকা ফি দেয়া। তো এইরকম যারা অর্থ বিনিয়োগ জি করতে স্যার। পারতেছে না, তাদের জন্য যেন আমরা সহজ এবং সহনশীল একটা সমাধান হইতে পারি, যেন তারা এই কোর্সটা করতে পারে। এখন আমাদের লাভটা কি ভাই? আমাদের লাভটা আপনাদের দেখে লাভ নাই, নিজের লাভটা সবসময় দেখতে হবে। আপনাদের ইয়েটা জি হচ্ছে জি স্যার। আপনাদের ইয়েটা হচ্ছে যারা মানে আপনারা যারা স্বপ্ন দেখেন বিদেশে গিয়ে নিজের পায়ে দাঁড়াবেন, তাদেরকে এই যে ভাষা শিক্ষাটা দিলাম, এটা দরজাটা একটু উন্মুক্ত করে দিলাম আমরা, যেন সবাই শিখতে পারে। এখন যেহেতু আমি নিজেই বললাম যে আমাদের লাভটা কি, আমাদের লাভটা হলো যে আমাদের এই কোর্সটা করে, এই কোচিংটা করে যখন আপনারা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, পরীক্ষার হল থেকে বের হয়ে যখন ফোন দিবেন স্যার বা ভাই বা সেনসেই সনসেংনিম, আমি তো 200-র মধ্যে 195 পাইছি, অথবা জি 180-র স্যার। মধ্যে পরীক্ষা দিয়ে 175 পাইছি, ওইটাই হলো আমাদের লাভ, সফলতা। কেন লাভ? আমরা চাই আমাদের এই প্রকল্পটার দ্বারা সারা বাংলাদেশে এরকম শুধুমাত্র আপনাদের এই ভাষা না, প্লাস শিক্ষার পাশাপাশি আরও যে শারীরিক যে কর্মসংস্থান, এগুলো যেন আমরা ডেভেলপ করতে পারি। এই কারণে আমাদের প্রকল্পের নাম কি একটু খেয়াল করবেন, শিক্ষা, এরপর কি প্লাস। প্লাস মানে কি শিক্ষার পাশাপাশি আরো কিছু করতে পারবেন, শিক্ষার পাশাপাশি আরো জি কিছু স্যার। করার ওই থিমটা নিয়েই আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। আর ওই প্রকল্পের আপনি একজন অংশীদার বলেই আপনি শুধুমাত্র সার্ভিস চার্জ, আমরা এটাকে ফি বলি না কখনোই। তবে বলতে হয় আপনাদের শুরুর দিকে অনেক মেসেজ বলছি যে ফি এত এত, বলতে হয়। কেন বলতে হয়? সহজ কথায় বোঝানো যায়, তা না হলে পেঁচে যায় কথা আবার। বুঝছেন? এই হলো বিষয়টা। এইটা হলো সার্ভিস চার্জ। আমাদের যে খরচটা, জি আপনার স্যার। নিজের যে খরচটা, সেটা ক্যারি করবেন আপনারা। আমাদের ল্যাপটপ দেওয়ার দরকার, আপনারা ভালো রেজাল্ট করেন, আপনাদের স্বপ্ন পূরণ করেন। একসময় স্বপ্ন পূরণ করবার বলেন আপনি অমুক জায়গা থেকে পড়ছেন, আপনি অমুক জায়গা থেকে আপনি সহযোগিতা পাইছেন, ব্যাস আলহামদুলিল্লাহ। জি স্যার। তো এই হচ্ছে নাহিদ হোসেন, এই হচ্ছে আমাদের থিম। আশা করি বুঝতে পারবেন। ও আরেকটা কথা বলি, আমাদের যে অফলাইন যে ইয়েটা আছে, কোচিংয়ের যে আমরা ক্লাসগুলো নেই, ওইখানে N5 এর কোর্স ফি হচ্ছে 20,000 টাকা, এবং কোরিয়ান ভাষা হলো 16,000 15,000 টাকা নেওয়া হয় আর কি। এটা হলো ওইখানের কোর্স। এখন অফলাইন এবং অনলাইন এই দুটো হলো দুটো ব্যতিক্রম। কেন?
অফলাইনে ক্লাস কিন্তু অফলাইনে থেকে কিন্তু অনলাইনে ক্লাস বেটার ক্লাস হয়, তা জানেন? কারণ বইয়ের উপরে আপনার বিচরণ করে আপনি শিখতে পারতেছেন, বইয়ের উপরে সবসময়। আমরা তো সবসময় বইয়ের উপরে লিখি, বইয়ের উপর দাগা এইখানে। আপনি সুন্দরভাবে যদি আপনার মনোযোগী থাকেন, আপনি জি নিজের স্যার। জায়গাটা ঠিক রাখেন, তাহলে কিন্তু অফলাইন থেকে আপনি অনলাইনে ভালো করতে পারবেন। সরাসরি কোচিং করার থেকে আপনি স্যার অনলাইনে অনলাইনে ভালো আমরা শতকরা কত ভাগ শিখতে পারি? বুঝতে পারি না, আবার বলেন। অফলাইনে স্যার আমি অফলাইনে চেয়ে আমার অনলাইনে হ্যাঁ মানে শতকরা কত পার্সেন্ট শিখতে পারবো মানে চেষ্টা করলে? আপনার চেষ্টা, আপনার জায়গা থেকে আপনার চেষ্টা থাকলে আপনি শতকরা 100% আপনি সফলতা আনতে পারবেন। আপনার চেষ্টা থাকতে হবে। আর একটা কথা আমরা বারংবারই বলি, এর আগেও বলছি, যে আপনিও যদি মাজা পানিতে, গ্রাম বাংলা একটা কথা আছে, আপনি মাজা পানিতে নামেন, দেখেন আমরা আপনার জন্য বুক পানিতে নামি কিনা। বুঝতে পারছেন? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যে আর এত নিজের ঢোল নিজে পিটাইলে আবার অনেক সময় কি হয়, মনে হয় চাপা মারতেছে, চাপাবাজ এরকম। যাই হোক, এই জি সমস্ত স্যার। বিষয়বস্তু এত না বলাই উচিত। আপনারা করতে থাকেন সৃষ্টিকর্তার নাম নিয়ে, আশা করি সহজ এবং আমি জব সফলতা করি হবে। স্যার, আমি আমি জব করি, একটা ইপিজিটি জব করি। জব আচ্ছা। করে আমার আসতে 9টা বাজে, 8:30 9টা। হ্যাঁ, তারপরে ক্লাসটা হলে ভালো হয় 9টার পরে। 9টার ক্লাসে যুক্ত হন। আপনার সময় দেওয়া হবে, ভর্তি যখন নিশ্চিত করবেন, ভর্তি ফর্ম দেওয়া হবে, ওইখানে উল্লেখ করবেন। ওইখানে উল্লেখ করার সুযোগ জি দেওয়া স্যার। থাকবে, একটা বক্সে থাকবে যে ভাষা এবং সময় নির্বাচন করুন। কোন ভাষাটা শিখবেন ওটা লিখবেন, এবং কোন সময় শিখতে যাচ্ছেন সেই সময়টা উল্লেখ করবেন। তাহলে আমরা তথ্য পেয়ে যাব, আমরা আপনাদের সেই অনুযায়ী গ্রুপে নিয়ে নিতে পারবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার আমিও তো আরএফএল কোম্পানি চাকরি, একটু ওই 9টার পরে হলে আর ভালো হয় স্যার। 9টার পরে হলে ভালো হয়। জি স্যার। তাহলে 9টার পরে ব্যাচ থাকলে অথবা সকালের ব্যাচে করবেন, যখন যেভাবে থাকে সেভাবে করবেন। সকালের ব্যাচে এবার হবে না স্যার, আর 9টায় হলে হবে। সকালে তো আমাদের মিটিং হইতো অনলাইনে। তাই? জি স্যার, সকালেও হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, সকালে হবে ওটা না। আমরা সময়টা বা শিডিউলটা আপনাদের না, যেরকম ভাবে হয় সেইভাবে আমরা চেষ্টা করব। জি। আর গ্রুপ পারমিশন এতক্ষণ পর্যন্ত ওপেন ছিল। গ্রুপ এই গ্রুপ, যে গ্রুপটা আছে, এই গ্রুপটা পারমিশন আপনাদের কাছে থাকবে না মেসেজ দেওয়ার। কারণ অনেকেই অপ্রাসঙ্গিক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে লেখালেখি করে। একটা লেখা মানে এই 150-200 মানুষের কাছে একটা করে নোটিফিকেশন যাওয়া, মানে অনেক বিরক্তকর একটা ব্যাপার, অনেকেই বিরক্ত হয়। যে কারণে এটা হচ্ছে একটা হলো মাদার গ্রুপ। হ্যাঁ, এটা হলো একদম এটা হলো শুধুমাত্র নোটিশ দেওয়ার কাজে ব্যবহার করা হবে। এই যে একজন লিখতেছে, এখনো কি ক্লাস হচ্ছে? একজন জাপান ভাষা শিখতেছে, জাপান ল্যাঙ্গুয়েজ। কিরে ভাই, এখানে তো লেখার দরকার নাই। আপনার ক্লাসে থাকবেন, ক্লাস করবেন, অথবা যে ভর্তি ফর্ম থাকবে সেখানে উল্লেখ করবেন। এতে বুঝেন অনেকে। যাই হোক, অনলাইনের ব্যাপার তো একটু সেনসিটিভ থাকতে হয়, অন্যের কথা চিন্তা করে অনেক কিছু করতে হয়। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আশা করি আগামী যে ক্লাস, আগামী কালকে থেকে, আর ক্লাসের টাইমটা উল্লেখ করা হবে, নোটিশ করে দেওয়া হবে। হ্যাঁ, নোটিশ দেওয়া হবে। এখন আগামী বৃহস্পতিবার পর্যন্ত 2টা টাইমে ক্লাস চলবে, কোরিয়ান এবং জাপান। পরবর্তীতে আপনাদের ভর্তি নিশ্চিত করার পরে আমরা হলো ব্যাচগুলো ভাগ করব। ঠিক আছে? তো এই ব্যাপারে নোটিশ থাকবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। সবারই সফলতা আসুক এবং সবারই মঙ্গল কামনা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আগামী কালকে ক্লাসে সবাই ঠিক আছে আগে স্যার, আগে আল্লাহ অ্যাক্টিভ হাফেজ। থাকবেন। হ্যাঁ, একটু ওয়ালাইকুম আগে আসসালাম। অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা জি ঠিক স্যার। আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।